আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের এখানে নিয়ে আসছি সিবিএলএম 9 ডেলিভারিং কম্পিটেন্সি বেসড ট্রেনিং। আমরা এখানে এই যে সিবিএলএমটা নিয়ে আলোচনা করব, সেখানে আমরা দুইটা ভাষা ব্যবহার করেছি, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। তো ইংরেজিটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টের দিনে রাইট ডাউন করার জন্য, কিন্তু বাংলাটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করার জন্য। এই ভিডিওটা আসলে এই ভিডিওগুলো তৈরি করা সেই সব মানুষের জন্য যারা প্রান্তিক জনগোষ্ঠী বা দূরে থাকেন, আমাদের দেশের মা ও বোনেরা যারা দেখা গেল সংসারে সারাদিন কাজ শেষ করে রাতে একটু দেখা গেল যে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য এই ভিডিওগুলো দেখে নিজেদেরকে একটু ডেভেলপ করে রাখতে পারে। যখন তারা ফাইনাল অ্যাসেসমেন্টে বসবে বা অ্যাসেসমেন্টের জন্য ট্রেনিংয়ে আসবে, অনেকগুলো টপিকই তাদের কমন থাকবে, তখন তাদের উপর প্রেশারটা একটু কম পড়বে। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো যতটা সহজ করা যায় এবং সাবলীলভাবে বিষয়গুলো উপস্থাপন করতে। পুরো প্রক্রিয়ায় যদি কোথাও ভুল থাকে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমাদের ভুলগুলোকে ধরিয়ে দিবেন। আল্লাহ আমাদের এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে সাদগায়ে জারিয়া হিসেবে কবুল করুক। আমরা শুরু করছি ডেলিভারিং কম্পিটেন্সি বেস ট্রেনিং। এখানে ছোট্ট প্রোফাইল দেওয়া আছে আমার। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। রব্বি জিদনালমা বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমাদের সহায় হন। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে হাউ উড ইউ প্রোভাইড ফিডব্যাক টু দ্য ক্যান্ডিডেট। আমরা যখন একটা ক্যান্ডিডেটকে ফিডব্যাক দিব তাহলে কিভাবে ফিডব্যাক দিব। সেখানে বলা হয়েছে যে স্টার্ট বাই আস্কিং দ্য ক্যান্ডিডেট টু জাজ হাউ ওয়েল হি অর শি পারফর্ম। প্রথমে আমরা জিজ্ঞেস করব ক্যান্ডিডেটকে সে কেমন পারফর্ম করছে। তারপর টেল দ্য লার্নার অ্যাবাউট সামথিং পজিটিভ আই হ্যাভ নোটিসড। মানে লার্নারকে বা ক্যান্ডিডেটকে আমরা পজিটিভ কিছু কথা দিয়ে শুরু করব, যে আমি দেখলাম যে আপনি সবগুলো কম্পিউটার অপারেশন, মানে আপনি রাইটিং, ডেমো এবং ভাইবা, তিনটাতেই আপনি ভালো করেছেন। তবে দেখা গেল যে আপনি মানে টাইপ করার ক্ষেত্রে একটু স্লো, যদিও এটা খুব বেশি সমস্যা না, কিন্তু আর একটু ফাস্ট হলে এটা আপনার কেরিয়ারের জন্য আর একটু ভালো হবে বা ভবিষ্যতে আপনি আরো অনেক দ্রুত অনেকগুলো কাজ করতে পারবেন। তারপর বলছে অ্যাডভাইস দ্য লার্নার এরিয়া দ্যাট কুড বি ইমপ্রুভ। একটু আগে যে বললাম যে আপনি যদি টাইপটি একটু আরেকটু দ্রুত করতে পারেন। ফিনিশ উইথ দ্য এনকারেজিং স্টেটমেন্ট। হ্যাঁ, যে আপনি এখন তো 4 কমপ্লিট করলেন বা 3 কমপ্লিট করলেন, যে ভবিষ্যতে আরো যে অন্যান্য যে লেভেলগুলো আছে সেগুলো যদি করতে পারেন বা করে নেন তাহলে কেরিয়ারে আপনার আরো এটা একটা মাত্রা যোগ করবে, এরকম ভাবে কিছু এনকারেজিং স্টেটমেন্ট দেওয়া। এখানে বিল গেটস এর একটা মানে উক্তি আছে যে উই অল নিড পিপল হু গিভ আস ফিডব্যাক। আমাদের এরকম অনেক, মানে আমাদের সকলেরই এরকম মানুষ দরকার যারা আমাদের ফিডব্যাক দেয়। দ্যাটস হাউ উই ইমপ্রুভ। এইভাবেই আসলে আমরা উন্নতি করি বা আমাদের উন্নয়ন ঘটে। এখন ঘটনা হচ্ছে ফিডব্যাক দেওয়ার কিন্তু একটা পদ্ধতি আছে। দেখেন এখানে আমি একটা স্যান্ডউইচের, সাবওয়ে স্যান্ডউইচের বা স্যান্ডউইচের একটা ছবি দিয়েছি। ফিডব্যাক করার জন্য কনসেন্ট্রেশন অন দ্য বিহেভিয়ার, নট দ্য পার্সন। আপনি পার্সনের দিকে কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই, সে মোটা চিকুন কালো ফর্সা, তার বাড়ি কোথায়, এগুলো নিয়ে আপনি ফিডব্যাক দেওয়ার দরকার নেই। আপনি ফিডব্যাক দিবেন তার বিহেভিয়ার নিয়ে। ব্যালান্স দ্য কন্টেন্টটাকে ব্যালান্স করতে হবে। বি স্পেসিফিক, ফিডব্যাকটা হবে স্পেসিফিক, রিয়েলিস্টিক, বাস্তব সম্মত। ওন দ্য ফিডব্যাক, হ্যাঁ, মানে ফিডব্যাকটাকে ধারণ করতে হবে। হ্যাঁ, বি টাইমলি, এবং এটা যখন মানে ইমিডিয়েট ফিডব্যাক দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি এই ফিডব্যাকটা 3 দিন পরে, 5 দিন পরে, 6 দিন পরে দিবেন, 2 মাস পরে, তা না, ইমিডিয়েট ফিডব্যাক। হ্যাঁ, অফার কন্টিনিউইং সাপোর্ট, এবং তাকে অফার করবেন যে আপনি যদি পরবর্তীতে এগুলো করতে চান তাহলে আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। দেখেন আমি প্রত্যেকটা স্লাইডেই আমাদের সিবিএলএম, যে এই টপিকটা কোন কোন সিবিএলএম আছে, যেমন এটা সিবিএলএম 9-এর 82 নম্বর পেজে আলোচনা করা হয়েছে, আবার সিবিএলএম 7-এর ও 17 নম্বর পেজেও আলোচনা করা হয়েছে। তো এরকম ভাবে আপনার দেখবেন যে আরো যদি ডিটেল জানতে চান তাহলে দেখা গেল পিডিএফ বইয়ের
এই পেজগুলো গেলে আপনি আরো জানতে পারবেন। আমার এখানে যে টপিকগুলো আমরা আলোচনা করেছি সেগুলো খুব শর্ট আকারে আলোচনা করেছি কনসেপ্ট ক্লিয়ারের জন্য। কারণ হচ্ছে আমরা খুব বেশি সময় পাবো না। আমরা গড়ে ধরে নিলাম প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা 3 মিনিট করে সময় পাবো। হ্যাঁ, 3 মিনিট করে যদি সময় পাই, অনেক সময় ফরম্যাট হয় এরকম 20টা কোশ্চেন আপনাকে লিখতে দেয়, হ্যাঁ, রাইট ডাউন করতে দেয়, তাহলে আপনি হচ্ছে 3 মিনিট করে সময় পাবেন। আর অনেক সময় দেখা গেল যে 10টা শর্ট কোশ্চেন লিখতে দেয়, তারপর হচ্ছে 10টা অবজেক্টিভ থাকে, আর 5টা থাকে হচ্ছে ম্যাচিং। যেভাবেই হোক আমরা ধরে নেব যে 3 মিনিট। তো 3 মিনিটের মধ্যে তো আমার 30 সেকেন্ড যাবে হচ্ছে প্রশ্ন বুঝতে, আর 2.5 মিনিট আমি লেখার সুযোগ পাবো। সুতরাং এই দিক মাথায় রেখে আমরা শর্ট করে প্রশ্নটা মানে প্রশ্নের উত্তরগুলো সাজিয়েছি, যেন আমরা ওইগুলো রাইট ডাউন করতে পারি, মানে যে স্টুপুলের টাইম আছে সেই স্টুপুলের টাইমের মধ্যে। এখন বলছে যে স্যান্ডউইচ পদ্ধতিতে ফিডব্যাক দিতে হবে। আমি একটা উদাহরণ দিই, কি মনে হয় আপনাদের, আপনি কি কম্পিটেন্ট হবেন? আমি আপনার কাজগুলো দেখেছি, আপনি রিটেনে খুব ভালো করেছেন, সবগুলো উত্তর সঠিকভাবে ঠিকভাবে দিয়েছেন, আপনার ডেমো ভালো হয়েছে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে একটি সেলাই একটু বাঁকা হয়ে গেছে। এটা তেমন বড় কোনো সমস্যা না, তবে ভবিষ্যতে আরো সতর্ক হতে হবে কিন্তু আপনাকে। আপনার কাজের গুণগত মান ঠিক আছে, আমরা বিশ্বাস করি যে আপনি পরবর্তীতে আপনার এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন। ঠিক এইভাবে একটা ফিডব্যাক দিতে হয়। হ্যাঁ, তো এখানে বলছে যে এই ফিডব্যাকের আসলে উপকারিতা কি। পারপাস অফ গিভিং ফিডব্যাক ইজ টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। ফিডব্যাকের উপকারিতা হচ্ছে আপনাকে যে আপনার যে বর্তমান পরিস্থিতি আছে বা এই পরিস্থিতিটা ইমপ্রুভ করা, অর দ্য পার্সনের পারফরমেন্সটা ইমপ্রুভ করা। ফিডব্যাক হচ্ছে প্রত্যেকের কর্মজীবনে একটা অপরিহার্য অংশ। এটি ব্যক্তির দক্ষতা বাড়াতে সাহায্য করে। আপনি যখন তার ভুলগুলো ধরিয়ে দিবেন, সে ভুলগুলো শুধরে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। ফিডব্যাক শিক্ষার্থীদের এবং শিল্পের মানগুলো মধ্যে যে দক্ষতার ব্যবহার, মানে আপনি একজন ক্যান্ডিডেট এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের ক্যান্ডিডেটের দক্ষতা এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের যে ডিমান্ড, এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা স্কিল গ্যাপ। এই পার্থক্যটা কমাতে সাহায্য করে। আপনি যখন জানবেন যে মার্কেটে এই এই নলেজ বা স্কিলগুলো দরকার, আর আমার এই এই জিনিসগুলো আছে, তাহলে আমাকে আরো এই বিষয়গুলো জানতে হবে যদি আমি মার্কেটে ফাইট করতে যাই বা মার্কেটে কম্পিট করতে যাই অন্যদের সাথে। হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে কি করতেছে, স্কিল গ্যাপ কমাচ্ছে এই ফিডব্যাক। এখন একটা জিনিস নিয়ে, কমন জিনিস নিয়ে কথা বলবো, সিবিটি এর বিউটি, যেটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সামথিং দ্যাট ক্যান হেল্প প্রিভেন্ট রিডিউস এনি ডিসঅ্যাডভান্টেজ বিং ফেসড বাই ডিসেবল পার্সন। একজন ডিসেবল পার্সন যে ধরনের ডিসঅ্যাডভান্টেজ ফেস করে তা কমানো বা প্রিভেন্ট করাটাই হচ্ছে আমার রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কাজ। এখন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট অ্যালাউ পিপল উইথ দ্য ডিসেবিলিটি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ওয়ার্ক প্লেস। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট একটা মানে একটা কর্মক্ষেত্রে একজন ডিসেবল পার্সনকে ইকুয়ালিটি মানে ন্যায্যতা দান করে, এবং হচ্ছে ওয়ার্ক প্লেসে মানে তাকে কাজ করার সুযোগ করে দেয়, এবং রিডিউস অর ইলিমিনেট এনি কাইন্ড অফ অবস্ট্রাকেল ফর দ্য ডিসেবল পার্সন। মানে এটা দূর করে অথবা একেবারে কমিয়ে আনে বা হ্রাস করে। কি হ্রাস করে? এনি কাইন্ডস অফ, যে কোনো ধরনের বাধা। কার জন্য? ডিসেবল পার্সনের জন্য। কোথায়? ইন দ্য ওয়ার্ক প্লেস। সো আমরা বুঝতে পারতেছি যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যাদের ডিসেবল পার্সন আছে তাদের সমস্ত ধরনের বাধা বা প্রতিবন্ধকতা দূর করে বা হ্রাস করে ওয়ার্ক প্লেসে। এখন রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে কি কি পড়ে? রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ে প্রোভাইডিং হুইল চেয়ার র্যাম্প, ওয়াইডার ডোর ওয়ে। দেখবেন যে আপনি যারা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য র্যাম্প ব্যবহার করা হয় যেন তারা ওইখানে উঠতে পারে। আবার যারা হচ্ছে হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য অনেক সময় দেখা গেল ওয়াইডার ডোর অনেক হেল্পফুল হয়, কারণ তারা ওই ডোরটা দিয়ে ঢুকতে পারে। অটোমেটিক ডোর, আপনার বিভিন্ন মার্কেটে গেলে দেখবেন অটো মানে সেন্সর ফিট করা থাকে, দরজাগুলো খুলে যায়। মোর লাইটিং অ্যান্ড ক্লিয়ার সাইন, এখানে অনেক মানে পর্যাপ্ত আলো থাকার ব্যবস্থা করা হয় এবং ক্লিয়ার সাইন থাকতে হয় যে কোন দিকে টয়লেট, কোন দিকে কি,
হ্যাঁ, তাহলে তার জন্য এটা সুবিধা হয়। কমিউনিকেশন সাপোর্ট, কারো যদি কমিউনিকেশনের সাপোর্ট দরকার হয়, সেই কমিউনিকেশন সাপোর্টটাও এই রিজনেবল অ্যাডজাস্টের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অ্যাক্সেসিবল ক্লাসরুম দেওয়া সুযোগ থাকে। নোট টেকার, যদি কেউ মনে করেন যে আমার একজন নোট টেকিং এর লোক সাপোর্ট দরকার, সে সেটা নিতে পারে। ইউজ অফ ল্যাপটপ ফর অ্যাসেসমেন্ট, অনেক সময় ডেস্কটপে অনেকের সমস্যা হতে পারে ডিসেবল পার্সনদের, তারা ল্যাপটপ ব্যবহার করার সুযোগ পাবে। অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট টাস্ক, যদি কেউ মনে করে যে এই টাস্কটা সে করার জন্য তার ওই ডিজেবল পার্সনের জন্য টাফ, তখন সে অল্টারনেটিভ একটা অ্যাসেসমেন্ট টাস্ক দাবি করতে পারে। আর্গোনমিক চেয়ার, দেখা গেল যে তার ফিজিক্যাল যে হ্যাজার্ড থেকে দূর হওয়ার জন্য সে আর্গোনমিক চেয়ার বা ডেস্ক এর সুযোগ নিতে পারে। ইউজ অফ অ্যাসিস্টিভ টেকনোলজি বলতে বোঝাচ্ছে যে যে কোনো ধরনের ডিভাইস যেটা হচ্ছে ডিজেবল পার্সনদেরকে হেল্প করে, হ্যাঁ, সেটাকে বলা অ্যাসিস্টিভ টেকনোলজি। তো বলছে যে ইউজ অফ অ্যাসিস্টিভ টেকনোলজি সে যদি ব্যবহার করতে চায় সেটা করতে পারবে। আর ইন্টারপ্রেটার, যদি কেউ কোনো ধরনের অনুবাদক বা ইন্টারপ্রেটার দরকার হয়, তাহলে সেটা, হ্যাঁ, সে নিতে পারবে। এখন রিজনেবল অ্যাডজাস্টমেন্টে দেখেন, এই একটা আমাদের সমাজের একটা ছবি। আমরা আসলে মানুষ, আমাদের বিবেকবোধ কতটুকু আসলে মানুষের মানে জন্য যতটুকু বিবেক থাকা দরকার সেটা আছে কিনা। যে ডিজেবল পার্সন, যার জন্য এই লিফটের টা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেই মানুষটাই দেখা গেল ওইখানে স্থান পাচ্ছে না। আর যাদের আমাদের সুস্থ এবং হাত পা আছে, তারাই লিফটে উঠে সেই সুযোগ সুবিধাটা নেওয়ার চেষ্টা করতেছে। কষ্ট লাগে আমাদের। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দেখেন, এইখানে একটা র্যাম্প আছে, যে ছোট বাচ্চাদের দিয়ে বা দেখা গেল যে হুইল চেয়ারে যারা আছে তারা এই র্যাম্পের মাধ্যমে উঁচু জায়গায় উঠতে পারে বা দ্বিতীয় তলায় যেতে পারে। এখন এইখানে একটা কমন খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ট্রেডিশনাল এবং কম্পিটেন্সি বেইজ যে ট্রেনিং, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটাকে আমরা যে সিবিটি বলি এবং ট্রেডিশনাল ট্রেনিং, কেন আমরা সিবিটি নিয়ে এত আলোচনা, ট্রেডিশনালের সাথে কি সমস্যা, মানে পার্থক্যটা কি। দেখেন, ট্রেডিশনালে হচ্ছে এনরোলমেন্ট কিন্তু সেম টাইমে হয়, হ্যাঁ, নির্দিষ্ট বছরে একটা নির্দিষ্ট টাইমে এনরোলমেন্ট হয়। কিন্তু সিবিটিএ তে এনরোলমেন্ট সব সময় হয়, যে এনরোল থ্রো আউট দ্য ইয়ার। হ্যাঁ, কন্টেন্ট বেজ, এটা ট্রেডিশনালটা হচ্ছে কন্টেন্ট বেজ, কম্পিটেন্সিটা হচ্ছে সিবিটি হচ্ছে কম্পিটেন্সি বেজ, ট্রেডিশনালটা টাইম বেজ, আর সিবিটি হচ্ছে আবার পারফরমেন্স বেজ। ট্রেডিশনাল গ্রুপ বেজ, আর সিবিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখানে গ্রুপের চাইতে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাকেই মানে কনসিডার করা হয়। গ্রুপ নিডস হচ্ছে ট্রেডিশনালে, আর আবার সিবিটিতে হচ্ছে ইন্ডিভিজুয়াল নিডস। আপনি যদি বলেন এই কাজটা আমি শিখতে চাই, আপনাকে দেখাই দেবে। হ্যাঁ, ট্রেডিশনালে ভেরি লিটল ফিডব্যাক দেওয়া হয়, খুবই কম ফিডব্যাক দেওয়া হয়, এবং হচ্ছে ডিলে ফিডব্যাক, আপনি যে সাথে সাথে ফিডব্যাক পাবেন এরকম না, অনেক হয়তো বছর শেষে বা 6 মাস পরে আপনি একটা ফিডব্যাক পেতে পারেন। আর কম্পিটেন্সিতে দেখা গেল ইমিডিয়েট ফিডব্যাক দেবে, আপনি একটা কাজ করছেন, কাজে কি কি সমস্যা হয়েছে, কিভাবে ইমপ্রুভ করতে পারেন, সাথে সাথে আপনি হচ্ছে এই ফিডব্যাকটা পাবেন। কোর্স আউটলাইন ওরিয়েন্টেড, এখানে ট্রেডিশনাল হচ্ছে কোর্স আউটলাইন ওরিয়েন্টেড, আর সিবিটি হচ্ছে আপনারা জানেন যে মডিউল ওরিয়েন্টেড। হ্যাঁ, আর ট্রেডিশনালে হচ্ছে এক্সপ্লেইন নলেজকে এক্সপ্লেইন করে, আর সিবিটিতে হচ্ছে ডেভেলপ নলেজ ডেভেলপ করে। হ্যাঁ, আর আপনার এইখানে হচ্ছে ট্রেডিশনালে টেস্টেড ওয়ান, আপনাকে একবারই শুধুমাত্র টেস্ট করা হবে। আর এখানে হচ্ছে আপনার টেস্টেড হোয়েন রেডি, আপনি যখন প্রস্তুত হবেন তখনই আপনাকে পরীক্ষা দেওয়া হবে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে যে আপনাকে সবগুলো লিখতে হবে তা না, অ্যাটলিস্ট আপনি যদি 5টাও লিখতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্য ঠিক আছে। কিন্তু অনেকগুলো দিলাম, দেখা গেল অনেক একটু বেশি জানতে চায়। হ্যাঁ, আবার একটু বেশি পড়লে ভুলে গেলেও ওই যেটা মাথায় থাকবে সেটা সমস্যা হবে না। আপনি 7টা পড়লে 2টা ভুলে গেলে 5টা তো লিখতে পারবেন, এই উদ্দেশ্য দিয়ে বেশি দেওয়া। আমরা শর্ট শর্ট করে দিয়েছি, জানো মানুষ মানে ফুল সেন্টেন্স লিখতে অনেক সময় লাগবে। একবারে যে টাইপ বেস, পারফরমেন্স বেস, গ্রুপ বেস, ইন্ডিভিজুয়াল বেসড, হ্যাঁ, এরকম ইন্ডিভিজুয়াল বেসড। এখন বলছে যে সিবিটি ওয়ার্কশপে কি কি ফেসিলিটিস থাকতে হয়। এখন এইটা নিয়ে আমাদের পেজ 29 নম্বর পেজে বলা হয়েছে কি কি সুবিধা থাকতে হয়। প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া, আপনাকে যে প্র্যাকটিক্যাল করবেন তার তো একটা ওয়ার্ক এরিয়া থাকতে হবে, তাই না? তারপর লার্নিং রিসোর্স এরিয়া, আপনার
শেখার কিছু রিসোর্স থাকতে হবে, লার্নিং রিসোর্স এরিয়া থাকতে হবে। ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট এরিয়া, আপনি যে অ্যাসেসমেন্ট দিবেন তার জন্য তো একটা নির্দিষ্ট এরিয়া থাকতে হবে, নাহলে অ্যাসেসমেন্ট দিবেন কোথায়? কম্পিউটার ল্যাবরেটরি থাকতে হবে। ট্রেনার রিসোর্স এরিয়া, ট্রেনার একটা রিসোর্স রিসোর্স ট্রেনার থাকতে হবে, যারা আপনার দেখা গেল যথাযথ যোগ্যতা সম্পন্ন হবে, কারণ কোয়ালিটি ট্রেনার না থাকলে কিন্তু কোয়ালিটি এডুকেশন ইনশিওর করতে পারবো না। কোয়ালিটি কন্ট্রোল এরিয়া, এই যে কোয়ালিটি গুলা আমরা দিচ্ছি, এডুকেশনের কোয়ালিটিটা বজায় থাকতেছে কিনা সেটাও একটা ব্যাপার। কনটেক্সচুয়াল লার্নিং এরিয়া আর সাপোর্ট সার্ভিস এরিয়া, সাপোর্ট সার্ভিসও ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এগুলো ক্লিন করার ব্যাপার আছে, ঝাড়ু দেওয়ার ব্যাপার আছে, আদার্স কিছু বিষয় থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেগুলো আমাদের এই ওয়ার্ক প্লেসে লাগবে। তাহলে লিস্ট দ্য ফেসিলিটিস ইউ নিড টু ইনশিওর ইন দ্য সিবিটি শপ, যদি এটা বলে তাহলে আমি এই জিনিসগুলা লিখে দেবো। আমরা চেষ্টা করব চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে যে একটা ওয়ার্ক প্লেসে কি কি দরকার হয়, দেখবেন যে এগুলো আর মুখস্থ করতে হবে না, আপনি চোখ বন্ধ করে এগুলার উত্তর লিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমাদের সাথে আল্লাহ আমাদের সহায় হোক। এখন বলছে যে হোয়াট ফ্যাক্টরস শুড বি কনসিডার ওয়েন প্রিপেয়ারিং সিবিটি শপ লেআউট। আপনি যখন একটা সিবিটি শপ লেআউটে প্রিপেয়ার করবেন তখন কি কি বিষয় আপনি কনসিডার করবেন? হ্যাঁ, স্মুথ ওয়ার্ক ফ্লো, আপনার যে ওয়ার্ক ফ্লোটা সেটা যেন স্মুথ হয়, সেই ফেসিলিটিসটা যেন থাকে, সেরকম ভাবে আপনি ডিজাইন করতে হবে যে ট্রেনার এবং ট্রেনিদের বসা বা কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না থাকে। হ্যাঁ, অ্যাক্সেসিবল অফ ট্রেনিং মেটেরিয়াল, যে এমন ট্রেনিং মেটেরিয়াল থাকতে হবে যেটা তাদের ব্যবহার করার মতো সুযোগ আছে, হ্যাঁ, তারা এটা দিয়ে শিখতে পারে। হ্যাঁ, সিকিউরিটি, সেফটি অ্যান্ড ওয়েলবিং, হ্যাঁ, অফ দ্য ট্রেনি আর প্রায়োরিটাইজ, মানে নিরাপত্তা এবং সুস্থ থাকা প্রত্যেকটা ট্রেনির জন্য একেবারে খুব গুরুত্বপূর্ণ, তাই না? কারণ শারীরিকভাবে যদি কেউ সুস্থ না থাকে তাহলে আসলে কোনো উন্নয়নই তার জন্য আসলে উন্নয়ন না, কারণ সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত সৃষ্টিকর্তার পক্ষ থেকে। আবার এমন একটা জায়গায় ট্রেনিং সেন্টার বা ক্লাসরুম যেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই, তাহলেও এটা আপনি খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত আলো বাতাস যেন থাকে, কারণ গরমের সময় কাজ করতে হবে, আবার দেখা গেল শীতের সময়ও কাজ করতে হবে, শীতের সময় যেন আলো থাকে, আবার গরমের সময় যেন অত্যাধিক গরম বাতাস বের হওয়ার সেই রকম যেন ভেন্টিলেশন বা এয়ার সার্কুলেশন, লাইট ফেসিলিটিস, সানলাইটের ফেসিলিটিস যেন থাকে এরকম। আর কশন সাইন আর প্লেসড, আপনি নিরাপত্তার বিভিন্ন ধরনের সাইন থাকে না, যে এইটা দাহ্য জাতীয় পদার্থ, এই দিকে মানে আহ, দেখবেন যে বিভিন্ন নিরাপদ থাকে, হ্যাঁ, তো নিরাপদ সাইন থাকে, ওই সাইনগুলা থাকতে হবে যে কোন দিকটায় কোন ধরনের ঝুঁকি আছে। এখন একটা ক্লাসরুমে, সিবিটি এর ক্লাসরুমে কি কি থাকতে হয়? দেখেন, আমরা একটা ক্লাসরুমের কথা যদি চিন্তা করি, কি কি থাকতে হয়? আমরা খুব একটা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড থাকতে হবে, ডায়াগ্রাম চার্ট থাকতে হবে, বা ডায়াগ্রাম চার্ট দিয়ে সাধারণত বুঝায়, পাওয়ার পয়েন্ট স্লাইড থাকতে হবে, হ্যাঁ, আবার ভিডিও ক্লিপ থাকতে হবে, অনেক সময় ভিডিও দেখায় শেখানো হইতে পারে, হ্যান্ড আউট থাকতে হবে, হ্যাঁ, ইনস্ট্রাকশনাল ভিডিও থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে, মাল্টিমিডিয়া প্রজেক্টরে অনেক সময় অনেক কিছু দেখাইতে হয়, তাই না? আর সর্বশেষ সিবিএলএম থাকতে হবে। এছাড়াও যদি আপনি কোনো কিছু মনে করেন এবং সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আপনি লিখতে পারেন। হ্যাঁ, একটা ক্লাসরুমে কি কি থাকে। এখন হাউ ডু ইউ ডিফাইন কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রাম? আপনি কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রামকে কিভাবে ডিফাইন করবেন? বলছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্লেস এমফাসাইজ অন হোয়াট এ পার্সন ক্যান ডু ইন দ্য ওয়ার্ক প্লেস। এটা গুরুত্ব দেয় কিসের উপর? যে একজন পার্সন একটা ওয়ার্ক প্লেসে কি করার মতো সক্ষমতা রাখে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কমপ্লিটিং ট্রেনিং প্রোগ্রাম। মানে একটা ট্রেনিং প্রোগ্রামের শেষে একজন পার্সন ওয়ার্ক প্লেসে কি কি করতে পারবে তার উপর সে গুরুত্ব প্রদান করে। আপনি শেষ করলেন ট্রেনিং, এটার চাইতে ইম্পর্টেন্ট আপনি ট্রেনিং শেষে ওয়ার্ক প্লেসে কাজটা করতে পারেন কি, সেইটাই ভেরি ইম্পর্টেন্ট। এখন বলছে হোয়াট আর দ্য রোল অফ কম্পিটেন্ট টিমের ট্রেনার শুড পারফর্ম। হ্যাঁ, একজন টিমের ট্রেনারের কি কি মানে রোল থাকা উচিত বা গুণ থাকা উচিত কম্পিটেন্ট, হ্যাঁ, রোল এ কম্পিটেন্ট টিমের ট্রেনারের কি কি গুণ? বি অ্যাবল টু পারফর্ম জব টাস্ক, তার যে জব থাকবে সেই জবটা তো তাকে আগে করিয়ে দেখাইতে হবে, তাই না?
তাহলে জবটা করার মতো এবিলিটি তার থাকতে হবে। আন্ডারস্ট্যান্ড হাউ লার্নার লার্ন, তাকে বুঝতে হবে যে শিক্ষার্থীরা কিভাবে শিখতেছে। হ্যাঁ, সিকুয়েন্স ইনফরমেশন লজিক্যালি, আপনার ইনফরমেশন গুলা সিকোয়েন্সিয়ালি এবং যৌক্তিকভাবে, সিকোয়েন্সিয়ালি মানে হচ্ছে ধারাবাহিকভাবে এবং যৌক্তিকভাবে আপনাকে ইনফরমেশন গুলো দিতে হবে। ইনফর্ম দ্য লার্নার হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দেম, এবং আপনি ক্যান্ডিডেটকে এটা জানাইতে হবে বা লার্নারকে এটা জানাইতে হবে যে তোমার কাছ থেকে এই জিনিসগুলো তারা আশা করে, তুমি যদি এই কাজগুলো ঠিক মতো পারো তাহলেই দেখবে যে কম্পিটেন্ট হওয়ার ক্ষেত্রে কোনো আর বাধা থাকবে না। ক্রিয়েট এনগেজিং লার্নিং মেটেরিয়ালস। হ্যাঁ, হ্যাঁ, লার্নিং মেটেরিয়ালস মানে আহ, দিয়ে এই আমাদের লার্নারদেরকে আমরা এনগেজ করতে পারি বিভিন্ন কর্মকাণ্ডে। অ্যাবেল টু ডেলিভার সেশন, একটা আপনার সেশন ডেলিভার করার মতো ক্ষমতা বা সক্ষমতা থাকতে হবে। অ্যাবেল টু রিভিউ দ্য সেশন, এবং আপনি সারাদিন যে ক্লাসটা নিলেন বা সেশনটা নিলেন সেটা যেন আপনি রিভিউ করার মতো আপনার ক্ষমতা থাকে, বা আপনি যেন সেটা অ্যাবেল হন, যে সারাদিন কি পড়ালেন সেটা যেন গুছাই বলতে পারেন। এখন এটা সিবিএল 9 নাম্বার পিডিএফ বুক পেজ নাম্বার 80-তে দেওয়া আছে। আপনারা যদি এই সিবিএল এর এই সফট কপিটা পেতে চান নাইট, তাহলে আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন এখানে বলছে হোয়াট আর দ্য থিংস দ্যাট এ টিবেট লার্নার শুড অ্যাভয়েড। একজন টিবেট না, হোয়াট আর দ্য থিংস দ্যাট এ টিবেট ট্রেনার শুড অ্যাভয়েড, ট্রেনারের কি কি বিষয় অ্যাভয়েড করা উচিত। খুব কঠিন এবং খুব সহজ কোশ্চেন অ্যাভয়েড করা উচিত। টু মেনি কোশ্চেন অ্যাট ওয়ান্স, আপনি একসাথে অনেকগুলো কোশ্চেন করতে পারবেন না। দ্য সেম কাইন্ডস অফ কোশ্চেন অল দ্য টাইম, একই ধরনের প্রশ্ন সব সময়, তাহলে বোরিং হয়ে যাবে না স্টুডেন্টরা। কোশ্চেন্স উইথ আনফেমিলিয়ার টার্মস, এমন একটা কোশ্চেন করলেন যে সে টার্মসটাই সে হ্যাঁ বুঝতে পারলো না, দেখা গেল যে ডিকশনারি থেকে একটা কঠিন টার্মস বা শব্দ খুঁজে বের করে সেই শব্দটা ব্যবহার করে আপনি বললেন, তারা আসলে মূল জিনিসটাই ধরতে পারলো না। এ ডিফিকাল্ট কোশ্চেন টু আর্লি, আপনি শুরুতেই যদি একটা মানে আপনি তো ব্রিজে ওঠার মতো করে আস্তে 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 করে আগাবেন, এখন শুরুতেই এমন একটা কোশ্চেন করলেন যে দেখা গেল সেই কোশ্চেনের অ্যান্সারটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, এখনো জ্ঞান ওই পরিমাণ ম্যাচিউরড হয় না, তাহলে তাদের জন্য এটা প্রবলেম। লিডিং কোশ্চেন করা যাবে না। লিডিং কোশ্চেন মানে হচ্ছে আপনাকে লিড দিয়ে নিয়ে যাও, কিরকম আপনি তো মোটামুটি সবই জানেন, আপনি এই যে কথাটা বললেন, বা আপনি তো যদি রাজনৈতিক কথা বলি, আপনি তো তাহলে আওয়ামী লীগ করেন বা আপনি তো বিএনপি করেন, এরকম না। এটা হচ্ছে লিডিং কোশ্চেন। তা লিডিং কোশ্চেন না করে আমরা কি বলতে পারি যে আপনার রাজনৈতিক মতাদর্শটা কি জানতে, মানে আমরা আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন কিনা, বা আমরা এইভাবে বলতে পারি আপনি যদি একটু ডিটেলস আমাদের বলেন আপনি কতটুকু জানেন এই বিষয়টায়, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে আমরা শুরু করব। হ্যাঁ, এরকম ভাবে। তা আবার ইরিলিভেন্ট কোশ্চেন, যে কোশ্চেনের কোনো দরকার নাই, ইরিলিভেন্ট অযৌক্তিক, এইটার সাথে যায় না, সেই কোশ্চেন আমরা করব না। আনইথিক্যাল, হ্যাঁ, যেটা নৈতিকভাবে করতে আমি পারি না, নৈতিকতা আমার বাধা দেয়, সমাজ এবং সংস্কৃতি আমাকে বাধা দেয়, সেটা আমি করব না। কোশ্চেন ইন এ থ্রেটিং ওয়ে, আপনি ভয় দেখাই কোশ্চেন করলেন, এমন একটা কোশ্চেন করলেন যেটা দেখে মানে ওয়েটা হচ্ছে আপনার ভয় দেখানোর, তাহলে সেভাবেও কোশ্চেন করানো যাবে না। এখন বলছে হাউ ক্যান ইউ এস্টাবলিশ অ্যান্ড মেইনটেইন এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, আপনি কিভাবে একটা পজিটিভ লার্নিং এনভায়রনমেন্টকে মেইনটেইন এস্টাবলিশ করবেন। অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফস্টার এ পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, আপনাকে একটা পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, একটা ক্লাসরুমের কিছু রুলস থাকতে হবে। যেমন আপনি 9টার ক্লাস শুরু করলে বললেন যে 9টা থেকে 9টা 5-এর মধ্যে পরে যারা আসবে তাদেরকে আমি ক্লাসে ঢুকতে দিব না, বা তাদের পার্সেন্টেজটা নিব না। 80%-এর নিচে যার পার্সেন্টেজ হবে তাকে আমরা পরীক্ষা দিতে দিব না। কেউ যদি মোবাইল ফোন নিয়ে আসে তাহলে তার মোবাইল ফোনটা 1 সপ্তাহের জন্য মানে প্রিন্সিপালের কাছে জমা রাখা হবে। বা কারো যদি ফোন বাজে, মানে কেউ যদি পড়া না করে আসে, হ্যাঁ, তাহলে হচ্ছে আম, তার পরের দিনের ক্লাসে পড়া ডবল করে দেওয়া হবে, এরকম। হ্যাঁ, এরকম কিছু গ্রাউন্ড রুল, যে কেউ ক্লাসরুমে কেউ কথা বলতে পারবে না, হ্যাঁ, একজন একজনের সহযোগিতা করবে, এরকম। তো স্পিকিং অফ মাইন্ডসেট,
মাইন্ডসেটটা হচ্ছে আপনি এমন একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে আপনি পারবেন, সবাই পারলে আপনি কেন পারবেন না। এই যে একটা পজিটিভ মাইন্ডসেট মাথার মধ্যে ঢুকাই দেওয়া, হ্যাঁ, যেটা যদি ঠিক মতো আমরা শিখতে পারি তাহলে আমাদের চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমার কাজই বলে দেবে যে আমি কতটুকু নলেজেবল পারসন, কতটুকু স্কিল আমার আছে, সেটা আমার এই কাজের লুক দেখেই বোঝা যাবে। এই যে মাইন্ডসেট, হ্যাঁ, যে কিভাবে ফাঁকিবাজি না করে সততার সাথে আমি পড়ালেখা করে কাজটা সততার সাথে করলে সুনাম একদিন আমার ছড়াবেই, হ্যাঁ, ডিমান্ড আমার বাড়বেই। তো এই মাইন্ডসেট তৈরি করতে হবে, পজিটিভ মাইন্ডসেট। লার্নিং ফর আদার ওন বেনিফিট নট ইয়োর্স। আপনি এটা বুঝাবেন যে তারা যে শিখতেছে এটা তো তারা তাদের প্রয়োজনে শিখতেছে, সে শিখলেই বা কি না শিখলেই বা কি, আপনার তো কিছু যায় আসে না, আপনার জন্য তো সে শিখতেছে না। তো সুতরাং তারা বুঝাইতে হবে তুমি যে জিনিসটা শিখতেছো, ক্যান্ডিডেটকে বলতে হবে যে সেইটা তোমার পরিবারের জন্য লাভ, তোমার পরিবারের স্ট্যাটাস চেঞ্জ হবে, তোমার পরিবারের সুনাম বয়ে আনবে, তোমার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে ওয়েট করতেছে। তুমি ভালো কিছু করতে পারলে দেখা গেল তোমার পরিবার ভালো থাকবে, তোমার ছেলে মেয়ে ভালো শিক্ষা পাবে, তোমার এবিলিটি বাড়বে তাদেরকে ভালো কিছু গিফট করার বা অফার করার, এরকম ভাবে। তো বি অনেস্ট ইন ইয়োর ফিডব্যাক। আপনি দেখা গেল তা ফিডব্যাক দেওয়ার সময় চেয়ারম্যানের ছেলেকে একভাবে ফিডব্যাক দিলেন আর একটা গরিব মানুষের ছেলেকে আর একভাবে ফিডব্যাক দিলেন। সত্যি যে আপনাকে সত্যি তাই বলতে হবে, তার ব্যাকগ্রাউন্ড কি বা কি না কি সেগুলো কিচ্ছু না। আপনি ফিডব্যাক দেওয়ার ব্যাপারে সব সময় সৎ থাকবেন। আপনি যদি মনে হয় এটা তার দুর্বলতা, এটা ইমপ্রুভ করা দরকার, আর এটা ইমপ্রুভ করলে সে তার ভবিষ্যতে আরো উজ্জ্বল করতে পারবে, তাহলে অবশ্যই আপনি সেটা তাকে ধরিয়ে দিবেন, হ্যাঁ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফিডব্যাক কিন্তু ইন্ডিভিজুয়ালি দেওয়া সবচেয়ে উত্তম। কারণ হচ্ছে মানুষের তো, আমরা মানুষের সামনে সবার সামনে বসে যদি বলি তাহলে সে মনে কষ্ট পাবে, তার আত্মসম্মানে, প্রত্যেকের আত্মসম্মানকে শ্রদ্ধা করা উচিত, ছোট হোক তারপরে তো তার একটা আত্মসম্মান আছে, তাই না? হ্যাঁ, তো when dealing with the dealing with the a student conflict, when dealing with a student conflict or behavior issue, be objective rather than the uh, accusatory. আপনি ব্যাপারটা হচ্ছে আপনি বাস্তব বস্তুবাদী বা বাস্তববাদী হন, হ্যাঁ, রাদার দ্যান দা, তাকে দোষারোপ না করে পরিস্থিতিটা আপনি বোঝার চেষ্টা করেন যে গন্ডগোলটা কেন লাগছে, কি কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, কি কারণে সে এই ধরনের বিহেভ করলো, হ্যাঁ। আপনি তাকে যদি বলেন দেন হ্যাঁ তুমি দোষ করছো, তুমি দোষ করছো, হ্যাঁ তোমার ভুলে এইটা হয়েছে, তার চাইতে বরং খোঁজার চেষ্টা করেন কেন সে এইরকম কাজটা করলো। হাউ ডু ইউ প্রোভাইড এনাফ প্র্যাকটিস অপরচুনিটি টু দ্য লার্নার। কিভাবে আপনি এনাফ প্র্যাকটিসের সুযোগ দিতে পারেন লার্নারকে। ট্রেনার শুড কি করবে, ট্রেনার প্রিপেয়ার করবে গাইডলাইন ফর দ্য প্র্যাকটিস সেশন। গাইডলাইন করবে কিসের জন্য, প্র্যাকটিস সেশনের জন্য। ইনশিওর রিসোর্স, সে নিশ্চিত করবে রিসোর্স, হ্যাঁ, ইকুইপমেন্ট, এবং যেটা দিয়ে সে ইকুইপমেন্ট দরকার, এবং সেফ এনভায়রনমেন্ট, এবং একটা নিরাপদ কর্ম পরিবেশ সে ইনশিওর করবে। এটা হচ্ছে ট্রেনার করবে, হ্যাঁ। এই দুইটা জিনিস, গাইডলাইন তৈরি করবে প্র্যাকটিস সেশনের জন্য, ইনশিওর রিসোর্স, জিনিসপত্র না থাকলে সে প্র্যাকটিস করবে কি দিয়ে, ইকুইপমেন্ট না থাকলে, যন্ত্রপাতি না থাকলে সে ওই কাজটা করবে কি দিয়ে। আর যদি নিরাপদ পরিবেশ না হয় তাহলে তো সে কাজের, তাকে নিরাপত্তা নিয়ে যদি চিন্তা করতে হয় সে কাজ শিখবে কখন। তাহলে লার্নার অ্যাক্টিভিটিস কি, আপনি যখন লার্নারকে কাজ দিবেন তখন লার্নার ইন্ডিভিজুয়াল স্কিল প্রেজেন্টেশন, সে ইন্ডিভিজুয়াল স্কিল প্রেজেন্টেশন দেবে, তাহলে আপনি বুঝতে পারবেন তার ইন্ডিভিজুয়াল স্কিল লেভেলটা কতটুকু। আবার গ্রুপ প্রেজেন্টেশনও দিবেন, হ্যাঁ, গ্রুপের মধ্যে সে কিরকম পারফর্ম করে সেটাও একটা ফ্যাক্টর, হ্যাঁ। প্রেজেন্ট প্র্যাকটিস স্কিল, হ্যাঁ, সে তার স্কিলটাকে প্রেজেন্ট করবে, প্র্যাকটিস করবে, এর মাধ্যমেই আস্তে আস্তে সে শিখে যাবে সবকিছু। এই স্কিল প্র্যাকটিস সিমুলেশন টু অ্যালাউ প্র্যাকটিস ইন দ্য কন্ট্রোল এনভায়রনমেন্ট, এবং বলছে কি প্র্যাকটিস ইন দ্য ওয়ার্ক প্লেস আন্ডার দ্য ডিরেক্ট সুপারভাইশন অফ এ মেন্টর। দুইটাই করতে হবে, এমন একটা পরিবেশ, ওয়ার্ক প্লেসের মতো সাজানো একটা পরিবেশ, সেখানেও সে প্র্যাকটিস করবে, আবার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা যেটা একেবারে ফ্যাক্টরিতে সেখানে কোনো মেন্টরের সুপারভিশনেও সে কাজ করবে। দুইটা করলে একটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ফাইনাল ম্যাচ, দুই ম্যাচে খেললেই তার আসলে দক্ষতাটা বাড়বে। এখন বলছে হু ডিটারমাইন দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, কে মানে হাউ ডু ইউ ডিটারমাইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং, হাউ ডু ইউ ডিটারমাইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং। এখন
এটা বলছে বাই আস্কিং কোশ্চেন আই উইল ডিটারমাইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং। আমি কোশ্চেন জিজ্ঞেস করার মাধ্যমে লার্নার কতটুকু বুঝতে পারছে সেটা বুঝতে পারব। আচ্ছা, একজন যখন ক্যান্ডিডেটরা যে প্রিপেয়ার্ড কিনে সেটা আমি বুঝতে পারবো কিভাবে? যখন বুঝতে পারবো যে অ্যাসেসমেন্টের জন্য রেডি, সেটা বুঝতে পারবো হচ্ছে তার যে লার্নিং অবজেক্টিভ, সে লার্নিং অবজেক্টিভ এ সে কতটা দক্ষ, এবং অনুমান করার চেষ্টা করবো লার্নার কনফিডেন্স লেভেল। গেজ দ্য লার্নার কনফিডেন্স লেভেল, একজন লার্নার কতটা কনফিডেন্স, এবং অ্যাসেসমেন্ট লার্নার এনগেজমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন ইন দ্য ক্লাস অ্যাক্টিভিটিস অ্যাসেস দ্য লার্নার্স, মানে একজন লার্নারের ক্লাসে কতটুকু এনগেজমেন্ট আছে, পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিসে আছে, সেগুলো থেকেও আমি অনুমান করতে পারবো সে অ্যাসেসমেন্টের জন্য কতটুকু প্রিপেয়ার্ড। ফিডব্যাক ফ্রম formative assessment to determine area where the learners may need further instruction or practice before a summative assessment. আমরা যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিলাম, সেই ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে আমি ডিটারমাইন করতে পারবো ফিডব্যাক থেকে যে লার্নারের কোন কোন বিষয়গুলো ফার্দার ইনস্ট্রাকশন অথবা প্র্যাকটিস দরকার সামেটিভ অ্যাসেসমেন্ট বসার আগে। তার দুর্বল জায়গাগুলো বা দুর্বলতা জানার, শেখার দুর্বল জায়গাগুলো আমরা খুঁজে পেতে পারবো। পিয়ার অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট। পিয়ার হচ্ছে তার যে বন্ধুদের যে মানে সহকর্মীদের যে মানে ফিডব্যাক, সেখান থেকে মানে অ্যাসেসমেন্ট, এবং হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, বন্ধুরা তার সম্পর্কে মানে কি অ্যাসেসমেন্ট করে এবং নিজেরা নিজেদের সম্পর্কে কি অ্যাসেসমেন্ট করে, যে আমরা কতটুকু পারবো। হ্যাঁ, সবাই কি বলতেছে সেটা যদি মনে করে যে তারা সবাই যদি বলে যে আমরা অ্যাসেসমেন্টে বসার জন্য এনাফ প্রিপেয়ার্ড, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার লার্নাররা আসলে মানে অ্যাসেসমেন্টে বসার জন্য রেডি। কন্ডাক্ট প্র্যাকটিস অ্যাসেসমেন্ট অর মক এক্সাম। আপনি যদি একটা প্র্যাকটিস অ্যাসেসমেন্ট বা মক এক্সাম আয়োজন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন তাদের পারফরমেন্স কতটা ভালো, লার্নিংটা কতটা ইনডেপথ হয়েছে। ইনস্ট্রাক্টর অবজারভেশন অফ লার্নার। ইনস্ট্রাক্টর তো অবজার্ভ করবে লার্নারকে, লার্নারের পারফরমেন্স, বিহেভিয়ার, প্রোগ্রেস টু ডিটারমাইন রেডিনেস। এগুলো তার প্রস্তুতিকে নিশ্চিত করতে এই যে বিহেভিয়ার, পারফরমেন্স এবং প্রোগ্রেস দেখলেই বোঝা যাবে যে সে কতটুকু প্রস্তুত। কন্ডাক্ট রিভিউ সেশন অ্যান্ড চেক ফর আন্ডারস্ট্যান্ডিং। আমরা কন্ডাক্ট রিভিউ সেশনের আয়োজন করব এবং চেক ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, আমরা এখানে চেক করব যে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটা ক্লিয়ার। তো এই আমাদের এই যে সিবিটিএতে আমরা যে লেভেলগুলায় 12টা সিবিএলএম আছে, এখানেও কিন্তু আমরা আপনাদের পারফরমেন্সকে মেজার করতে পারি। কিভাবে আমরা বিভিন্ন সময় এক একটা অ্যাসেসমেন্ট মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট দিতে পারি, দুই তিনটা ভাবেই করতে পারি। একটা পারি প্রত্যেকটা সিবিএলএম শেষ করে প্রত্যেকটা সিবিএলএম এর উপর ইন্ডিভিজুয়াল কিছু কোশ্চেন দিয়ে আমি জাজ করতে পারি যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কতটুকু স্পষ্ট হয়েছে। আর একটা পারি দেখা গেল 3-4টা সিবিএলএম শেষ করে একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট 3-4টার মধ্যে দিয়ে দেওয়া হলো, তাহলে ওভারঅল এই 3টা সিবিএলএম এর উপর আপনি তা কতটুকু, তাহলে হচ্ছে কি এই ফরমেটিভ অ্যাসেসমেন্ট দিলে বা আপনি যদি এরকম একটা আপনার মক টেস্ট বা এরকম প্র্যাকটিস অ্যাসেসমেন্ট দেই, তাহলে হচ্ছে আস্তে 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 অ্যাসেসমেন্ট ভীতিটাও কেটে যাবে এবং লার্নারের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একেবারে খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন বলছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিস অফ লার্নিং স্টাইল। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিস অফ আ লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল হচ্ছে আসলে 3টা। একটা হচ্ছে ভিজুয়াল লার্নিং, আমরা লার্নিং বাই সিইং, আমরা দেখে দেখে শিখি। অডিটরি লার্নিং, আমরা শুনে, লার্নিং বাই হিয়ারিং, আমরা শুনে শুনে শিখি। আর কিনস্থেটিক বা টেকটাইল লার্নিং, এটা লার্নিং বাই ডুইং, আমরা হাতে কলমে কাজ করার মাধ্যমে শিখি। তাহলে লার্নিং স্টাইল হচ্ছে কয়টা? 3টা। ভিজুয়াল মিনিং লার্নিং বাই সিইং, অডিটরি লার্নিং, লার্নিং বাই হিয়ারিং, কিনস্থেটিক বা টেকটাইল লার্নিং, লার্নিং বাই ডুইং। এখন অ্যাডভান্টেজ অফ কম্পিউটার বেসড লার্নিং ওভার ট্রেডিশনাল মেথড। আপনি ট্রেডিশনাল মেথডের চাইতে এই কম্পিউটার বেসড লার্নিং বা ই লার্নিং এর উপকারিতাটা কি বলছে? দেখ, ট্রেডিশনাল মেথড ফোকাস অন দ্য এনভায়রনমেন্ট হোয়ার ইনস্ট্রাক্টর মেক ইউজ অফ মেমোরাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিসাইটেশন মেথড
In the classroom-based method where students confront their teacher physically. Classroom-based method বা এই যে ট্রেডিশনাল মেথডে একজন ইনস্ট্রাক্টর মানে এমন একটা এনভায়রনমেন্ট একটা মানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে ইন্ডিভিজুয়ালরা সাধারণত মুখস্থ করে, হ্যাঁ, মেমোরাইজেশন করে। আমরা ট্রেডিশনালি কি করতাম, আমরা সবকিছু মুখস্থ করতাম, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এর চাইতে মুখস্থের উপর 4 লাইন কবিতা 8 লাইন কবিতা, তারপর সবকিছু মুখস্থ করে আমরা পরীক্ষা অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে বসতাম। আর কম্পিউটার বেস লার্নিং বা ই লার্নিং বেসে এখানে হচ্ছে কম্পিউটার বেস ট্রেনিং বা সিবিটি is a type of e-learning that use computer. এখানে কম্পিউটার ইউজ করা হয় ডেলিভার দ্য ইনস্ট্রাকশনাল কন্টেন্ট। ইনস্ট্রাকশনাল কন্টেন্ট ব্যবহার করতে কম্পিউটারকে ব্যবহার করা হয়। এখন এইটার কম্পিউটার বেস লার্নিং ওভার ট্রেডিশনাল মেথড, এটার দুইটার কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনি যদি কম্পিউটার বেসে বুঝি পেপারলেস লার্নিং, এটা তো ভালো, আমাদের পেপার লাগতেছে না। কিন্তু তারপর হচ্ছে আবার হচ্ছে যদি বলি রিডিউস ট্রাভেল টাইম, আপনি যাওয়া আসা লাগতেছে না। যেমন আমরা রাত্র যদি 9টায় যে আমরা সেশনে বসি, সেই সেশনে দেখা গেল যে বিভিন্ন জেলার মানুষ আমাদের সাথে গুগল মিটে একসাথে হচ্ছে, আমরা 12 জন বা 15 জনকে একসাথে হচ্ছে লার্নিং সেশনের আয়োজন করছি। তো এইটা যদি কেউ ফিজিক্যালি আসতে হতো তাহলে কতগুলো সময় লাগতো, ঢাকার মধ্যে হলেও তার আসতে 1 ঘন্টা, যেতে 1 ঘন্টা ধরে, তারপর লার্নিং এর ক্ষেত্রে 1 ঘন্টা, তার মানে 3-4 ঘন্টা তার লেগে যেত। সেখানে আমরা 1 ঘন্টায় আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। সেলফ পেজ লার্নিং, আপনি হচ্ছে কম্পিউটার দেখা গেল আপনি নিজে নিজে অনেক কিছু শিখতে পারতেছেন, এই কনসেপ্ট আপনি বুঝতেছেন না, আপনি নিজে সার্চ দিয়ে ক্লিয়ার হয়ে গেলেন। হ্যাঁ, ক্যাটার ফর দ্য লার্জ নাম্বার, হ্যাঁ, একটা অনেক বড়, আপনি কম্পিউটার একটা বড় লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট বা কম্পিটেন্টকে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটদেরকে আপনি আপনি শিখাতে পারবেন। হ্যাঁ, সেখানে আপনি লেকচার দিচ্ছেন, এখন সেখানে 10 জনও থাকতে পারে, 100 জনও থাকতে পারে, সেটা অনেকটা বড় ম্যাটার না। ইন্ডিভিজুয়াল সেন্টার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে মনিটরিং অফ পারফরমেন্স, তারপর বলছে লার্নিং অলসো অফার সেফটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ হেল্প লার্নার্স টু ট্র্যাক দেয়ার প্রোগ্রেস। এই কথা বলছে। আর ডিসঅ্যাডভান্টেজটা বলছে কি, যে কম্পিউটারের বেস লার্নিং এর ডিসঅ্যাডভান্টেজটা কি বলছে, ইট রিকোয়ার ইন্টেন্সিভ লেবার। এই যে প্রেজেন্টেশন তৈরি করতে, আমি যে আপনাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি, সেই প্রেজেন্টেশনটা তৈরি করতে তো আমার অনেক পরিশ্রম গেছে, তাই না? এক্সপেন্সিভ টু ডেভেলপ। এই যে পুরো সেট আপটা তৈরি করতে একটা ল্যাপটপ লাগে, একটা প্রেজেন্টেশন লাগে, জুম লাগে বা গুগল মিট লাগে, হ্যাঁ, তারপর হচ্ছে রাউটার লাগে, ইন্টারনেট ফেসিলিটিস লাগে, হ্যাঁ, তো অনেক, এটা একটা এক্সপেন্সিভ। হ্যাঁ, তারপর বলছে ট্রেনিং অ্যাংজাইটি উইথ ইউজিং টেকনোলজি, অনেকেরই আসলে টেকনোলজির ভীতি আছে, যে আমি ব্যবহার করব কোথায়, কি কোনটায় চাপ দিব, কি হবে। নট সুইটেবল ফর অল এমপ্লয়ি, সবার জন্য এটা আসলে সুইটেবল না, কারণ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ আছে যারা এগুলা ব্যবহার করতে ভয় পায়। হ্যাঁ, একটা ভীতি কাজ করে। জীবন তো আসলে সবার জন্য সব রকম না, একই রকম না, হ্যাঁ, এক একজনের সমস্যা এক এক রকম। ল্যাক অফ টিম ওয়ার্ক, যখন আপনি অনলাইনে করাবেন তখন একটা টিম ওয়ার্ক থেকে মানুষ যে লার্নিংটা শেখে, সেইটা শেখার নাই, যে যার মতো হেডফোন কানে দিয়ে বা লাউড স্পিকার এ শুনতেছে, একজনের সাথে কোনো ইন্টারাকশন হওয়ার সুযোগ খুবই লিমিটেড থাকে। হ্যাঁ, টিম ওয়ার্কের একটা যে উপকারিতা সেইটা থাকে না। লিমিটেড ভার্বাল কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, আপনি ভার্বাল কমিউনিকেশন খুব বেশি একটা হয় না। হ্যাঁ, যে ক্লাসরুমে থাকলে দেখা গেল যে সুবিধাগুলো হয়, সেইগুলা এই ক্ষেত্রে আমাদের সেই সুবিধাগুলো আমরা পাচ্ছি না। তো আমাদের এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা নিয়ে এসে সবগুলো না 3-4টা লিখতে পারলেই আমাদের ইনশাল্লাহ আমাদের এতেই আমাদের বরকত দান করবে আল্লাহ। কম্পিটেন্সি বেসড ট্রেনিং প্রোগ্রাম বলছে, কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিবিটি প্লেস এমফাসাইজ ওয়ান হোয়াট এ পার্সন ক্যান ডু ইন দ্য ওয়ার্ক প্লেস। সিবিটি গুরুত্ব দেয় একজন মানুষ ওয়ার্ক প্লেসে কি করতে পারতেছে অ্যাজ এ রেজাল্ট অফ কমপ্লিটিং দ্য ট্রেনিং, এই ট্রেনিং এর ফলাফল স্বরূপ সে কি করতে পারতেছে ওয়ার্ক প্লেসে, সেইটার উপরে গুরুত্ব দেয় কম্পিটেন্সি বেস ট্রেনিং। হ্যাঁ, আবার বলছে রিজন হোয়াই কম্পিটেন্সি বেস ট্রেনিং সারপাসেস মোর কনভেনশনাল মেথড। এখন এই বিষয়ে কথাটা বলছে সিবিএলএম 9 বুক পিডিএফ বইয়ের পেজ হচ্ছে 36 নম্বরে। এখন কম্পিটেন্সি বেস ট্রেনিং
টার্গেট স্কিল গ্যাপ। কম্পিটেন্সি বেসড ট্রেনিং একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে স্কিল গ্যাপটাকে টার্গেট নিয়ে হচ্ছে সে চেষ্টা করে যে যা মার্কেটে যতটুকু নলেজ এবং স্কিল দরকার আর তার যে গ্যাপটা আছে সেটা কতটুকু পূরণ করা যায়। কম্পিটেন্সি বেসড ট্রেনিং ইজ এ পারফরমেন্স বেস। এটা আপনি বললেন যে আমি কফি বানাতে পারি, আমি ড্রাইভিং করতে পারি, যতক্ষণ পর্যন্ত আপনি এই কফি বানিয়ে না দেখাবেন কেউই বিশ্বাস করবে না যে আপনি কফি বানাতে পারেন, বা কেউই ধরে নেবে না যে আপনি ড্রাইভিং করতে পারেন। কারণ আপনি যখন ড্রাইভিং করে এল শেপ বা জিগ জ্যাগ করে দেখাবেন তখনই সে বুঝতে ধরে মানে সে রাইট ডাউন করবে বা সে কনসিডার করবে যে আপনি ভালো পারেন, পারফরমেন্স আপনার ভালো। তো কম্পিটেন্সি বেসড ট্রেনিং রিকোয়ার দ্যাট লার্নার টেক রেসপন্সিবিলিটি ফর দ্যার ওন লার্নিং। কম্পিটেন্সি বেসে একজন কি করে, নিজেই নিজের অভিভাবক হয়। হ্যাঁ, নিজের শেখাটাকে আমি কতটুকু শিখছি, আমি কোন জায়গাটায় দুর্বল, আমাকে এই জিনিসটা আরেকটু ভালোভাবে শিখতে হবে, আরেকটু খোঁজ নিতে হবে। যেহেতু এটা পুরোটা স্কিল বেস, সুতরাং সে তার নিজেই নিজের লার্নিংটা মানে রেসপন্সিবল থাকে। এবং পাশাপাশি বলছে মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং বিল্ড দ্য ট্রেনিং ক্যাপাসিটি অফ দ্য অর্গানাইজেশন। এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর ফলে একটা হয় কি, অর্গানাইজেশনের ক্যাপাসিটি অফ দ্য অর্গানাইজেশন, ট্রেনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করে। হ্যাঁ, অর্গানাইজেশনের ট্রেনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করে। তারপর বলছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং ইজ এ কাস্টমাইজ টু মিট দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ দ্য ট্রেনিজ। এটা এমন ভাবে কাস্টমাইজ ভাবে তৈরি করা হয় যে এটা ট্রেনিদের স্পেশাল রিকোয়ারমেন্ট যদি কিছু থাকে সেটা সে মিট করার মতো তার এবিলিটি। তা বলছে কোশ্চেনিং স্কিল অ্যান্ড টেকনিক। এখানে বলছে ওপেন কোশ্চেন ইলিসিট লঙ্গার অ্যান্সার। মানে ওপেন কোশ্চেনটা হচ্ছে যে কি বলবো, যেটা আপনি ইয়েস নো ছাড়া উত্তর দিতে পারবেন, মানে একটু ডিসক্রিপটিভ ফরম্যাটে আপনি উত্তর দিতে পারবেন। যে আপনি কোথায় লেখাপড়া করছেন, আপনি বললেন আমি এখানে লেখাপড়া করছি, বা আপনি সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এরকম যে কোশ্চেনগুলো আপনি একেবারে এই ধরনের কোশ্চেনগুলা হোয়াট, হোয়াই এবং হাউ ধারা, কিভাবে আপনি আসলে এইখানে আসলেন, হ্যাঁ, বা কিভাবে আপনি জানতে পারলেন যে টিবেট বা স্কিল ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ, এরকম। আর ক্লোজ কোশ্চেনটা আসলে সাধারণত দুই ধরনের, মানে আপনি সাধারণত এটা সীমাবদ্ধ থাকে ইয়েস নো। হ্যাঁ, হোয়াট ডু ইউ, মানে মানে কি বলবো, ইয়েস নোর মধ্যে। যে আপনি কি তৃষ্ণার্ত, আপনি বললেন হ্যাঁ তৃষ্ণার্ত, বা আপনি বললেন না আমি তৃষ্ণার্ত না। এগুলো হচ্ছে আমার ক্লোজ কোশ্চেন। এখন প্রবিং কোশ্চেনটা হচ্ছে কি, প্রবিংটা হচ্ছে এক ধরনের টেকনিক ডাটা কালেকশনে। প্রবিং কোশ্চেনগুলো এরকম যে আমরা যখন একজনের ইন্টারভিউ নিতে যাই বা কথাগুলো বলতে যাই, তখন দেখবেন যে আর একজন হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর, এই যে আমরা হ্যাঁ হ্যাঁ বললাম বা তারপর হু হু বললাম, হুম হুম, এই যে এইগুলো হচ্ছে প্রবিং। মানে আপনার কথাগুলোকে, প্রশ্নগুলোকে বা আপনার আলোচনাকে চালিয়ে নেওয়ার জন্য এই ধরনের প্রবিং এর মাধ্যমে দেখা গেল এইটাকে কন্টিনিউ করা হয়, ডিটেলস নিয়ে আসা হয়। আপনি যদি একেবারে কোনো সাউন্ড না করেন, চুপচাপ না থাকেন, তাহলে তো ওই পেশের মানুষটা মনে করবে যে দেখা গেল যে আমার মনে হয় কথা শুনতেছে না বা কোনো ধরনের রেসপন্স পাচ্ছে না। হ্যাঁ, তো প্রবিং, আহা প্রবিং আছে, উহু প্রবিং আছে। এই প্রবিং এর মাধ্যমে মানে মোর ডিটেলস, মানে ফাইন্ড আউট মোর ডিটেলস, স্ট্র্যাটেজি, এক ধরনের স্ট্র্যাটেজি যার মাধ্যমে আরো বেশি ডিটেলস নিয়ে আসা হয়। লিডিং কোশ্চেনটা হচ্ছে যে বললাম, লিডিং কোশ্চেন হচ্ছে এক ধরনের যে আপনি যা শুনতে চান সেই ধরনের, মানে সেই প্যাটার্নই। আমি বললাম যে যে মানে কি বলবো, যে লরি ইজ ভেরি ইফিসিয়েন্ট। আমি বললাম যে রবি ইজ ভেরি ইফিসিয়েন্ট বা লাইলা ইজ ভেরি ইফিসিয়েন্ট, ডোন্ট ইউ থিঙ্ক? আপনি কি মনে করেন না যে ও খুব ইফিসিয়েন্ট? এখন এটা তো মধ্যে তো বোঝাই যাচ্ছে যে আপনি জানতেই চাচ্ছেন ইয়েস, তাই না? তো যেটা আপনি লিড দিয়ে যাচ্ছেন, আপনি যদি এই কোশ্চেনটা লিডিং না করে এরকম করতেন যে এদের মধ্যে সবচেয়ে ইফিসিয়েন্ট কি, বা লরি সম্পর্কে আপনার কি মনে হয়,
তখন সে বলল যে ইফিসিয়েন্ট বা ইফিসিয়েন্ট না, সেটা ভিন্ন কথা। আপনি ইফিসিয়েন্ট আকারেই তাকে উপস্থাপন করতেছেন কোশ্চেনের মাধ্যমে। হ্যাঁ, যে আমি বলি যে আপনি তো আপনি কি মনে করেন যে এখন লেবার পার্টি তো ক্ষমতায় আসবে, কি আপনি কি মনে হয় কি? হ্যাঁ, যে আমি জানতেই চাচ্ছি যে লেবার পার্টি ক্ষমতায় আসবে, আপনি লেবার পার্টির পক্ষেই যেন কথাটা বলেন, এরকম। তা এখন আমাদের আরেকটা হচ্ছে যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ধরনের কোশ্চেন আমরা সাধারণত অ্যাভয়েড করব। যেমন খুব কঠিন কোশ্চেন আমরা অ্যাভয়েড করব, খুব ইজি কোশ্চেন আমরা অ্যাভয়েড করব, একই সময়ে আমরা অনেকগুলো কোশ্চেন করব না, সেম কাইন্ড অফ কোশ্চেন অ্যান্ড মানে একই ধরনের কোশ্চেন আমরা একই টাইমে করব না। তারপর হচ্ছে কোশ্চেনগুলো আমরা অপরিচিত শব্দ দ্বারা উপস্থাপন করব না। এ ডিফিকাল্ট কোশ্চেন টু আর্লি, মানে কঠিন কোশ্চেনগুলো একেবারে শুরুতেই করব না। লিডিং কোশ্চেন করব না, ইরিলেভেলেন্ট কোশ্চেন করব না, আনইথিক্যাল কোশ্চেন করব না। আনইথিক্যাল মানে হচ্ছে যেটা আসলে ইথিক্যাল না, আমি তো সবকিছু আপনার কাছে জানতে চাইতে পারি না, তাই না? এই অধিকার আমার নাই। কোশ্চেন ইজ ইন থ্রেটিং ওয়ে, আমি তাদেরকে ভয় দেখিয়ে কোনো কোশ্চেন করতে পারি না। হ্যাঁ, এখন লার্নার ক্যারেক্টারিস্টিক বলতে বলতে বোঝাচ্ছে যে তিনটা একজন মানে লার্নার ক্যারেক্টারিস্টিক্স আর মেনি সাচ আস, তিন ধরনের ক্যারেক্টারিস্টিক আছে। একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে একাডেমিক ক্যারেক্টারিস্টিক, আর একটা হচ্ছে কগনিটিভ ক্যারেক্টারিস্টিক। পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে আপনার বয়স, লিঙ্গ, কালচারাল ব্যাকগ্রাউন্ড, মিউটেশন, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস, এগুলো সব পার্সোনাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে। হ্যাঁ, যেটা বলা হয় যে ক্যান বি অ্যাজ এ ডেমোগ্রাফিক ইনফরমেশন অ্যাবাউট দ্য লার্নার সাচ আস, মানে এজ, জেন্ডার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, এগুলো সব। আর একাডেমিকের ক্যারেক্টারিস্টিক ইনক্লুড এডুকেশন টাইপ, এডুকেশন লেভেল অ্যান্ড নলেজ। এখন একাডেমিক ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে হচ্ছে আপনার কোন ধরনের লেখাপড়া করছেন, কোন লেভেল পর্যন্ত লেখাপড়া করছেন, বা আপনি কি পরিমাণ জ্ঞান আছে। হ্যাঁ, লার্নার হ্যাজ আ সোশ্যাল ইমোশনাল ক্যারেক্টারিস্টিকও আছে। আর কগনিটিভ ক্যারেক্টারিস্টিকটা বলতে বোঝাচ্ছে যে আপনার মেন্টাল প্রেশার কেমন, আপনি প্রেশার নিতে পারছেন কিনা, প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে কিনা, ইন্টেলেকচুয়াল স্কিল আছে কিনা, রিমেম্বার্স, তারপর আপনি মনে রাখতে পারেন কিনা। হ্যাঁ, অর্গানাইজ অ্যান্ড স্টোর ইনফরমেশন ইন দ্য ব্রেন, আপনি আপনি মাথায় সব কিছু আপনি সাজাইয়ে এবং সুন্দরভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় রাখতে পারেন কিনা, সেইগুলা। তাহলে তিনটা যদি আসে তাহলে আমরা লিখবো পার্সোনাল ক্যারেক্টারিস্টিক, সেখানে আমরা লিখলাম এজ, জেন্ডার, হ্যাঁ, কালচারাল ব্যাকগ্রাউন্ড। একাডেমিক আসলে আমরা লিখবো যে এডুকেশন টাইপ, এডুকেশন লেভেল। আর কগনিটিভ ক্যারেক্টারিস্টিক হচ্ছে মেন্টাল প্রেশার এবং প্রবলেম সলভিং স্কিল। এখন বলছে যে ক্যাটাগরিজ অফ লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স: সোশ্যাল অ্যান্ড পার্সোনাল কোয়ালিটি, লার্নিং পাওয়ার, নার্ভাসনেস, উইলিংনেস টু লার্ন, ইন্টারনাল মোটিভেশন, আবার সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড, অ্যাপ্লিকেশন অ্যান্ড মাইন্ড অ্যান্ড ক্রিয়েটিভিটি, মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার আর ইজিলি অ্যাডজাস্টমেন্ট টু দ্য চেঞ্জ। এটা ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন তখন দেখা গেল যে সিবিটিএতে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ফলো করতে হবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডু ইট নর্মাল। প্রথমে আপনাকে একেবারে চুপচাপ কোনো কিছু না, মানে শব্দ না করে আপনি নিজে এটা করে যেতে হবে, তারা শুধুমাত্র স্টুডেন্টরা দেখবে। দ্বিতীয়তে হচ্ছে আপনি খুব স্লো করবেন, কিন্তু এক্সপ্লেন করবেন যে আমি এইটা টান দিলাম, এইটা টান দিলাম, এইটা সার্কেল করলাম, এরকম ভাবে আস্তে আস্তে ছোট ছোট করে এক্সপ্লেইন করবেন। তৃতীয় ধাপে গিয়ে আপনি তাদের সাথে একসাথে ছাত্রছাত্রী এবং ট্রেনার একসাথে কাজটা করবে। আর চতুর্থ ধাপে গিয়ে বলা হচ্ছে যে অফ ইউ গো, ছাত্রছাত্রীরা কাজটা করবে, আপনি শুধুমাত্র দেখবেন। এই চারটা ধাপে কিন্তু আমাদের মানে আমার প্র্যাকটিক্যালটা করতে হয়। যেমন লেটস প্র্যাকটিস। প্রথমে আমাদের যদি জব থাকে হচ্ছে এরকম একটা জাতীয় পতাকা বাংলাদেশের রাখতে হবে, তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমি আহ, উম, কোনো কথা না বলে প্রথমে হচ্ছে আমি দেখালাম যে ইনসার্ট, কথা না বলে আমি ইনসার্ট থেকে শেপ টুলসে গিয়ে একটা প্রথমে শেপ নিয়ে এসে ধারাবাহিকভাবে এটা আঁকলাম। দ্বিতীয়বার আমি তাকে বললাম, মানে আস্তে আস্তে আঁকা শুরু করলাম এবং বললাম যে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টে গেলাম, সেখান থেকে শেপ টুলস নিলাম, শেপ নিয়ে এইটা প্রথমে আঁকলাম। তারপর হচ্ছে এটাকে আমরা পেইন্ট ড্রামের মাধ্যমে ইয়েলো দিলাম। তারপর এইটা আঁকলাম, হ্যাঁ, এইটা এঁকে স্কোয়ার মানে রেক্টাঙ্গেল এঁকে সেটা হচ্ছে আমরা সবুজ দিলাম।
তারপর মাঝখানে আমরা হচ্ছে এখান থেকে সার্কেল এনে শিফট চেপে সার্কেলটাকে আমরা বড় করব, তাহলে রাউন্ডটা ঠিক থাকবে। সেই সার্কেলটাকে আমরা রেড দিয়ে দিলাম, এই বললাম। আর তৃতীয়বার আমরা একই সাথে করব, এই যে কাজগুলো করলাম এই কাজগুলো একই সাথে করব, আর চতুর্থবার তা করবে, আপনি দেখবেন। এটাই হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার মূল লক্ষ্য। এখন বলছে দি কম্পোনেন্ট অফ দ্য ইফেক্টিভ ডেমনস্ট্রেশন। হ্যাঁ, তো বলছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্কিল, মানে এই স্কিলটা গুরুত্বপূর্ণ কেন। ইফেক্টিভ ডেমনস্ট্রেশনের যে কম্পোনেন্টগুলা সেগুলো কি, বলছে যে এই স্কিলটা কেন গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন তখন কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে না, আপনি ওই স্কিলটা শেখার জন্য আমাকে আমি তো জানি কম্পিউটারের গুরুত্ব কি, তাহলে আমি কম্পিউটার গুরুত্ব জানলে তো আমি কম্পিউটার স্কিলটা নেওয়ার জন্য আমি উদ্গ্রীব থাকবো, তাই না। অবটেইন ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টের আগ্রহটা থেকে আপনাকে অবটেইন করতে হবে, বাড়াতে হবে, বা অবটেইন ইনক্রিজ করতে হবে। অল নেসেসারি মেটেরিয়ালস রেডি, সমস্ত ধরনের নেসেসারি মেটেরিয়াল যা 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 দরকার ডেমনস্ট্রেশনের জন্য সেগুলো রেডি থাকতে হবে, তাই না। নলেজেবল অফ দ্য সাবজেক্ট, ওই সাবজেক্ট সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে তাহলে তো আমার ডেমনস্ট্রেশন ইফেক্টিভ ডেমনস্ট্রেশন হবে না। আমি নিজেই পারি না, আমি আপনাদেরকে কি শিখাবো। স্ট্রেস দ্য কি পয়েন্ট, যে যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেই সব পয়েন্টগুলোকে আপনাকে এক্সট্রা স্ট্রেস দিতে হবে, এবং পারফর্ম স্কিলফুললি, এবং আপনি যখন কাজটা করবেন তখন স্কিলফুললি এটা আপনাকে পারফর্ম করতে হবে। এখন বলছে কি এলিমেন্টস অফ ইফেক্টিভ প্রেজেন্টেশন। একটা ইফেক্টিভ প্রেজেন্টেশনের 4টা এলিমেন্ট থাকে। আপনি প্রথমে অডিয়েন্সদেরকে বুঝবেন। ধরেন গ্রামে গিয়ে আপনি ইংরেজিতে কথা বললেন, গ্রামের লোকজন কি আপনার কথা ইংরেজিতে বুঝতে পারবে? তাহলে আপনি কি ওই আপনার অডিয়েন্সের মতো করে কি অডিয়েন্সকে বুঝতে পারলেন? পারলেন না। আবার শহরে এসে দেখা গেল এমন ভাষায়, লোকাল ভাষায় কথা বলতেছেন, অর্ধেক মানুষ আপনার কথা বুঝতে পারলো, অর্ধেক বুঝতে পারলো না। সুতরাং আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্স সম্পর্কে বুঝে আপনি দেখা গেল ক্লাস 5-এর একটা স্টুডেন্টদের সাথে কিছু গেট টুগেদার কিছু কথা বলতে গেলেন, সেখানে অনেক বড় বড় ভারী ভারী ইংরেজি ব্যবহার করলেন, তো ছোট মানুষ বুঝতে পারবে না। ওদেরকে ওদের মতো করে আবার পিএইচডি স্টুডেন্টের সামনে যখন আপনি প্রেজেন্টেশন করবেন তখন আবার খুব সিম্পল করলে তারাও আবার বিরক্ত হবে যে এগুলো কি বলতেছে। তারপর প্রিপেয়ারিং ইউর কন্টেন্ট, আপনি যে কন্টেন্টটা করবেন সেটা তো প্রিপেয়ার করতে হবে, তাই না, প্রস্তুতি নিতে হবে। ডেলিভারিং কনফিডেন্টলি, আপনি যখন প্রেজেন্ট করবেন, ডেলিভারিং করবেন, তখন কনফিডেন্টলি, সাহসের সহিত এবং স্পষ্টতা, দৃঢ়তার সাথে আপনাকে এটা প্রেজেন্ট করতে হবে। কন্ট্রোলিং দ্য এনভায়রনমেন্টটাকে আপনার লেকচারের মাধ্যমে এবং সবকিছুর মাধ্যমে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই 4টা জিনিস আপনি যখন করতে পারবেন তখন প্রেজেন্টেশনটা আসলে অনেক বেশি সুন্দর হবে। এখন বলছে কমিউনিকেশন স্ট্র্যাটেজি ইন দ্য প্রেজেন্টেশন। আপনি যখন কন্টেন্টটা কন্টেন্ট কেয়ারফুলি, যে কন্টেন্টটা নেবেন সেটা বা প্ল্যান করবেন সেটা খুব কেয়ারফুলি করতে হবে। ইউজিং ইউ টু কনভে দ্য এমপ্যাথি, যখন আপনি এমপ্যাথি কনভে করবেন তখন আপনি ইউ ব্যবহার করবেন। সিকিং অ্যান্ড গিভ ফিডব্যাক, হ্যাঁ, গিভিং ফিডব্যাক, আপনি তাদের কাছ থেকে ফিডব্যাক চাবেন এবং আপনিও তাদের ফিডব্যাক দিবেন। হ্যাঁ, এনকারেজিং অ্যান্ড ক্লারিফাই অ্যান্ড প্যারাফ্রেজিং ইনফরমেশন। তারপর বলছে সামারাইজিং, আপনি যে ইটা করলেন সেটা সামারাইজ করতে হবে, তাই না। লেকচারটা দিলেন, তার সামারাইজ করতে হবে না, অবশ্যই তার সামারাইজ করতে হবে। আর ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, অনেক কঠিন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার দরকার নাই। অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক শব্দটাই, যুগোপযোগী শব্দটাই ব্যবহার করতে হবে, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, এবং সিম্পল, হ্যাঁ, সহজ। গ্লস মেথড নিয়ে কথা বলবো। গ্লস মেথডটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে যারা ডেমো করবেন প্রেজেন্টেশন, তারা গ্লস মেথডের উপর ভিত্তি করে প্রেজেন্টেশন করবেন। হাউ মেনি অ্যাপ্লাই টেকনিক of gloss model for preparing the learner in the first session. The model gloss derives from the first letter of the component of the session to be delivered. এখন গ্লস মেথডটা কি? গ্লস মেথডটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের একটা টেকনিক যেখানে হচ্ছে আমার 6টা কম্পোনেন্ট থাকে। প্রথমে জিতে হচ্ছে আমার গেট অ্যাটেনশন। আপনি এমন কিছু একটা প্রেজেন্ট করবেন, সেটা একটা পিকচার হতে পারে, ভিডিও হতে পারে, বা একটা গল্প বলা হতে পারে, যে থেকে আপনি আপনার অ্যাটেন্ডেন্সদের বা আপনার যে ক্যান্ডিডেটদের অ্যাটেনশন গ্রাব করবেন। হ্যাঁ, তাদের মনোযোগটা নিয়ে আসবেন, তারা যেন সব সাথে সাথে আপনার ছবিটা দেখে একটু দেখো তো, এটা দেখলে কি মনে হয়, সবার কিন্তু অ্যাটেনশন এখন ছবির দিকে, তাই না। এরকম বা একটা ভিডিও দেখাইলেন, সেটা অবশ্যই এডুকেশনাল এবং ওই ক্লাসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। তো লিঙ্ক টু প্রিভিয়াস লার্নিং, আপনি
আগের ক্লাসে কি পড়াইছেন সেইটার হচ্ছে লিঙ্ক করতে হবে। আমরা পিছনের দিকের ক্লাসে বা গত ক্লাসে কি কি শিখতে পারলাম সেইটা করতে হবে। আউটকাম অফ দ্য সেশন, আজকে যে আপনি যে পড়াবেন সেইটা আর আউটকামটা কি, সে দিন শেষে কি করতে অ্যাবেল হবে বা কি করতে মানে সামর্থ্য হবে। হ্যাঁ, আউটকাম অফ দ্য সেশন সেইটা বলতে হবে যে আজকে ক্লাস শেষে আপনি এই বিষয়গুলো শিখতে পারবেন, এই বিষয়গুলো আপনি করতে পারবেন। স্ট্রাকচার অফ দ্য সেশন, এখানে হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন। এখন স্ট্রাকচার অফ দ্য সেশনে আমরা যেটা করব, স্ট্রাকচার অফ দ্য সেশনে আমরা প্রথমে ডিসকাশন করব যে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা ডেমো করব, হ্যাঁ, ডেমনস্ট্রেশন করব, যে কাজটা দেখাবো সেই কাজটা তো আমাদের ডেমনস্ট্রেশন করতে হবে। ডেমনস্ট্রেশনে গিয়ে কিন্তু আমাদের ওই জিনিসটা প্রথমে করতে হবে যে ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, আর অফ ইউ গো। হ্যাঁ, প্রথমে ডেমনস্ট্রেশনটা আমি একা একা করব, ওই অ্যাপ্লিকেশনটা ফলো করব, কারোর সাথে কোনো কথা নাই। দ্বিতীয়ত হচ্ছে আমি হালকা আস্তে আস্তে যাব, কাজগুলো করব এবং হচ্ছে ডিসক্রাইব করব। আর তৃতীয়ত হচ্ছে আমি ক্যান্ডিডেটদের সাথে একসাথে করব, আমিও যতটুকু করব ক্যান্ডিডেটরা ততটুকু আমার সাথে একসাথে করবে। আর একবার চতুর্থতে গিয়ে ডেমনস্ট্রেশনে যে দেখা গেল যে তারা করবে, আমি এটা করব, তা মানে ফলো আপ করবো যে ঠিক মতো করতে পারতেছি কিনা। তারপর হচ্ছে রিভিউ করব যে কি কি শিখলাম আমরা আজকে। তারপর হচ্ছে তাদের যদি কোনো, তাদের কাছে একটা ফিডব্যাক সেশন থাকবে, তারা তাদের কোনো ফিডব্যাক আছে কিনা সেই পুরো লেকচার সম্পর্কে কোনো ফিডব্যাক থাকলে সেই ফিডব্যাকটা শুনবো। আর নেক্সট ক্লাসে আমরা আসলে কি কি শিখবো বা নেক্সট ক্লাসে কিসের উপর নেওয়া হবে সেইটা সম্পর্কে বলা হবে। এইটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন। তাহলে ডিসকাশন, ডেমো, রিভিউ অ্যান্ড ফিডব্যাক, আর হচ্ছে নেক্সট ক্লাস টপিক। হ্যাঁ, এইটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সেশন। আর স্টিমুলেট ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন অ্যারাউজ দ্য ইন্টারেস্ট, মানে এইটা শেখার ফলে তারা ভবিষ্যতে তাদের উপকারিতা হবে, কি কি ক্ষেত্রে উপকৃত হবে এবং কি কি কাজ করতে পারবে, এটার আরো কি কি সুযোগ সুবিধা আছে, এটা তাদের রিয়েল লাইফে কি কি ভূমিকা রাখবে এই সম্পর্কে তাদের যে আগ্রহটাকে আরো বাড়ানোটা। এই তাহলে হচ্ছে আমরা গেট অ্যাটেনশন, প্রথমে একটা প্রেজেন্টেশনের সময় আমরা একটা পিকচার, ভিডিও বা ছবি দেখিয়ে তাদের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করব। লিঙ্ক টু প্রিভিয়াস লার্নিং হচ্ছে গত ক্লাসে হচ্ছে আমরা যা শিখলাম সেইটা নিয়ে আলোচনা করব এবং হচ্ছে আউটকাম, আজকে ক্লাসে আমি কি কি পড়াবো এবং এর আউটকামটা কি সেইটা নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার অফ দ্য সেশনে হচ্ছে আমরা ডিসকাশন করব, প্র্যাকটিক্যাল ডেমো করব, রিভিউ ফিডব্যাক হবে, আর হচ্ছে নেক্সট সেশনে কি পড়াবো সেইটা থাকবে। আর স্টিমুলেট ইন্টারেস্ট হচ্ছে আমার হচ্ছে তাদের এইটার প্রতি আগ্রহটা আমি ইনক্রিজ করার চেষ্টা করব, কিন্তু কিছু মোটিভেশনাল স্পিচের মাধ্যমে, লাইফ ওরিয়েন্টেড। হ্যাঁ, এখন বলছে যে হোয়াট ইজ অ্যান আইস ব্রেকার। একটা আইস ব্রেকারটা কি, এটা হচ্ছে আইস আইস ব্রেকিংটা হচ্ছে এরকম যে দেখা গেল ওই যে মানে আপনি এমন কিছু অ্যাক্টিভিটিস, গেম বা ইভেন্ট করলেন যেটা তাদের মধ্যে যে জড়তাটা, সেই জড়তাটা ভেঙে ফেলে। হ্যাঁ, পার্টিসিপেশন অনেক সময় দেখা গেল যে এটা শুরুতেও হয়, আইস ব্রেকিং করে পার্টিসিপেন্ট। আপনার যেমন সবার শুরুতেই আম, সবার পরিচয় দিই, এটার মাধ্যমে আমাদের আইস ব্রেকিং হয় মিটিং বা ট্রেনিং এ। অনেক সময় দেখা গেল যে কেউ যদি দীর্ঘক্ষণ লেকচার দেয় তো কারোর মধ্যে ড্রাউজি ভাব আসে বা কনসেন্ট্রেশনের যদি দেখি যে অতটা কনসেন্ট্রেশন রাখতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা করতে পারি দেখা গেল ছোট কোনো গল্প বা কোনো ধরনের অ্যাক্টিভিটিজের মাধ্যমে তাদেরকে আবার উজ্জীবিত করে আবার মিটিং নতুন করে বা ট্রেনিং আবার নতুন করে শুরু করতে পারি। এটা হচ্ছে আইস ব্রেকিং। এখন আইস ব্রেকিং শুড বি ফান, এটা মজা হতে হবে, নন থ্রেটিং, এটা কোনো ভয় দেখানো যাবে না, হাইলি ইন্টারেক্টিভ, এটা একটা খুব ইন্টারেক্টিভ হতে হবে। হ্যাঁ, যেমন হাসির গল্প হতে পারে, মজার কোনো কৌতুক হতে পারে, অবশ্যই সোবার এবং সেটা সুন্দর হতে হবে। সিম্পল অ্যান্ড ইজি আন্ডারস্ট্যান্ডিং, এখন হাই থটের কিছু গল্প বললাম খালি আমি ছাড়া আর কেউই বুঝতে পারলো না, সেটা তো আসলে কোনো বিষয় হলো না, সবাইকেই বুঝতে হবে। হ্যাঁ, এবং সাকসেস ওরিয়েন্টেড, হ্যাঁ, এটা অবশ্যই একটা শিক্ষণীয় বিষয় যে বা সফলতার সাথে রিলেটেড কিছু বিষয় হতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে শিক্ষণ অ্যাক্টিভিটিসের সাথে যায়। ট্রেনিং সেশন প্ল্যানটা কি, ট্রেনিং সেশন প্ল্যান বলছে যে এটা একটা লার্নিং প্ল্যান। হ্যাঁ,
is an organized description of activity and resource. এটা রিসোর্স অর্গানাইজ ডিসক্রিপশন অর্গানাইজ ডিসক্রিপশন অফ অ্যাক্টিভিটিজের বর্ণনা এবং রিসোর্সের বর্ণনা। হ্যাঁ, ইউ উইল ইউজ গাইড এ গ্রুপ টুয়ার্ডস এ স্পেসিফিক লার্নিং অবজেক্টিভ। সোজা কথা আমরা এই যে বেগুনি এবং বোল্ড কালার যেটা, সেটাও যদি পড়ি, এ সেশন প্ল্যান ইজ রিটেন গাইড used by trainer to help ensure training to conduct in logical and sequential manner. আমরা সেশন প্ল্যানটা শুধুমাত্র এটা একটা রিটেন ডকুমেন্ট, এটা ট্রেনারকে হেল্প করে ইনশিওর করে ট্রেনিং কন্ডাক্ট করার জন্য লজিক্যাল অ্যান্ড সিকুয়েন্সিয়াল ম্যানার। সোজা কথা এটা এটা মানে গাইড হিসেবে কাজ করে। হ্যাঁ, এখন হোয়াট শুড দ্য লার্নার বি অ্যাবল টু ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন? একজন লার্নার সেশন শেষে কি শিখতে পারবে? বলছে সেশন আউটকাম। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সেশন আউটকাম ইজ এ স্পেসিফাইড ফরম্যাট মেড আপ অফ 3 কম্পোনেন্ট, 3টা কম্পোনেন্টের মাধ্যমে সেশন আউটকাম। এই সেশন আউটকামে অ্যান্সারগুলো কি কি? পারফরমেন্স, পিতে এটা পিএসসি বলে সংক্ষেপে। হ্যাঁ, যে পিতে হয় পারফরমেন্স মানে টাস্ক, হোয়াট দ্য ট্রেনিং মাস্ট বি অ্যাবল টু ডু, আপনি কি করতে পারবেন, একটা ট্রেনিং কি করতে পারবে। স্ট্যান্ডার্ড, পারফরমেন্স ক্রাইটেরিয়া, টু হোয়াট স্ট্যান্ডার্ড মানে সে কোন স্ট্যান্ডার্ডটা ফলো করতেছে। হ্যাঁ, কি স্ট্যান্ডার্ডের ভিত্তিতে। আর কন্ডিশন, রেঞ্জ স্টেটমেন্ট, আন্ডার হোয়াট কন্ডিশন উইল দ্য ট্রেনি বি এক্সপেক্টেড টু পারফর্ম। এই এই যে পিএসসিটা, এই পিএসসিটা আমাদের একবারে ক্লিয়ার হতে হবে যে টাস্ক, পারফরমেন্স ক্রাইটেরিয়া আর রেঞ্জ স্টেটমেন্ট। হ্যাঁ, এই রেঞ্জ, এই পারফরমেন্স, স্ট্যান্ডার্ড আর কন্ডিশন, এই তিনটা হচ্ছে আমাদের সেশন আউটকাম। এই তিনটা ফলো, এই মানে এই সেশন আউটকাম শুড বি অ্যান্সার দ্য ফলোইং 3 কোশ্চেন। এই 3টা কোশ্চেনের মানে অ্যান্সার যদি দিতে পারে সেটি হচ্ছে আমার সঠিক সেশন আউটকাম হবে। And what is learning activities? Learning activities are simply tasks which are integrated into a session to promote learning. A learning activity is promoted to achieve learning such as বলছে dissemination activities, discussion activities, discovery activities আর demonstration activities। তাহলে লার্নিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে ডিসিমিনেশন অ্যাক্টিভিটিস, ডিসকাশন অ্যাক্টিভিটিস আর ডিসকভারি অ্যাক্টিভিটিস আর ডেমনস্ট্রেশন অ্যাক্টিভিটিস। এখন হোয়াট ইজ লার্নিং অ্যাক্টিভিটিস? লার্নিং অ্যাক্টিভিটিসে বলছে লার্নিং অ্যাক্টিভিটিসের মধ্যে ডকুমেন্টিং আছে, যেমন রাইটিং, ড্রয়িং, গ্রাফিক্স। রিডিং এর মধ্যে টেক্সট বেস সোর্স আছে। অবজার্ভিং এর মধ্যে আছে হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। মেন্টরিং আছে, অন দ্য জব অবজারভেশন আছে। রিফ্লেক্টিং এর মধ্যে আছে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সেন্টার্ড অ্যাক্টিভিটিস। আর ডুইং এর মধ্যে স্কিল প্র্যাকটিস, ব্রেইন স্টর্মিং, কেস স্টাডি, স্মল গ্রুপ অ্যাক্টিভিটিস, ইন্টারেক্টিভ, মাল্টিমিডিয়া। তাহলে লার্নিং অ্যাক্টিভিটিস এই পুরো জিনিসটা আমরা কয়েকবার পড়লে আমাদের একটা আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ। বলতেছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ক্যান ইনক্লুড, আপনি একজন মানে যেটা অগ্রহণযোগ্য, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সঠিক নয় সেরকম বিহেভিয়ার মধ্যে কি? শাউটিং উইথ অ্যাঙ্গার, আপনি কাউকে বুলিং করতে পারবেন না, কাউকে চিৎকার চেঁচামেচি করতে পারবেন না, হ্যাঁ, রাগান্বিত ভাবে। ডিসরাপ্ট বিহেভিয়ার, আপনি কাউকে থামিয়ে দিতে পারবেন না, ডিসরাপ্ট করতে পারবেন না। হ্যাঁ, তারপর হচ্ছে ডমিনেট, কাউকে আপনি ডমিনেট করতে পারবেন না। হ্যাঁ, যে আপনি কি বোঝেন, হ্যাঁ, ডমিনেট করলেন, আপনি নিজেকে সেরা মনে করে তাকে একেবারে ধুলায় মিশিয়ে দিলেন, এরকম না। ওভার বিয়ারিং বিহেভিয়ার, যে এমন বিহেভ করলেন যেটা সে নিতে পারে না। ইনসেনসিটিভ ভার্বাল, ফিজিক্যাল বিহেভিয়ার টুয়ার্ডস দ্য লার্নার্স অর ইয়োর সেলফ। হ্যাঁ, এমন কোনো রেসিয়াল কথাবার্তা বলা যাবে না, কালচারাল কথাবার্তা, জেন্ডারাল বেস কথাবার্তা। আপনি বললেন মেয়েদের ব্রেন গিলু একটু কম হয়, হ্যাঁ, বা আপনি বললেন লম্বা মানুষের বুদ্ধি কম, খাটো মানুষের এই সমস্যা, ওই কালো মানুষের এই সমস্যা, ফর্সা মানুষের এই সমস্যা, এই ধরনের রেসিয়াল কথাবার্তা বলা যাবে না। আল্লাহ মাফ করুক, সবাইকেই আল্লাহ সৃষ্টি করছে। ভার্বাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিউজ, কাউকে মৌখিকভাবে অ্যাবিউজ করা যাবে না, নির্যাতন করা যাবে না, ফিজিক্যালি অ্যাবিউজ করা যাবে না। আপনি কাউকে পিটাইতে পারবেন না, হ্যাঁ, আপনি কি কাউকে মায়ের হাত ফাটাই দিতে পারবেন নাকি? ভায়োলেন্স অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এমন কথা বললেন যে দিয়া ভায়োলেন্স বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এগুলা করা যাবে না, বাজে কথা বলা যাবে না। টিচার ক্যান ইউজ 8 সিস্টেমেটিক স্টেপ টু প্রমোট বিহেভিয়ার চেঞ্জ ইন দেয়ার লার্নার। তো লার্নারদের মধ্যে যদি বিহেভিয়ারাল চেঞ্জ আনতে চায় তাহলে 8 স্টেপ ফলো করতে পারে একজন টিচার। প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম বিহেভিয়ার, প্রথমে প্রবলেম বিহেভিয়ার গুলো আইডেন্টিফাই করতে হবে যে কি কি বিহেভিয়ার গুলো প্রবলেম আছে। হ্যাঁ, মেজার দ্য প্রবলেম বিহেভিয়ার, এই সমস্যা সংক্রান্ত, এই ব্যবহার সংক্রান্ত যে সমস্যা,
এটা মেজার করতে হবে, হ্যাঁ, পরিমাপ করতে হবে। ডেভেলপ দ্য হাইপোথেসিস অ্যাজ দ্য অ্যাজ দ্য পারপাস অফ দ্য বিহেভিয়ার। তারপর চুজ এ অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লেসমেন্ট বিহেভিয়ার। তারপর আইডেন্টিফাই দ্য কারেন্ট স্টেজ অফ লার্নিং, ডিটারমাইন দ্য লেভেল অফ সাপোর্ট, ট্র্যাক নিউ বিহেভিয়ার আর ফেড অ্যাসিস্ট্যান্স। এই 8টা স্টেজ। এটা সাধারণত এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে না, এই কোশ্চেনটা। তারপরও আমরা একটু দেখে নিলাম, হ্যাঁ, যেন আমরা একটু কলম লিখতে পারি। এস্টাবলিশিং গাইডলাইন, এটা গাইডলাইন কি করতে পারি, এটা আসে অনেক সময়, যেমন রেসপেক্ট ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রত্যেকেই আলাদা, হ্যাঁ, প্রত্যেকের প্রতি ইন্ডিভিজুয়াল সম্মান করতে হবে। যে লম্বা সেও আল্লাহর সৃষ্টি, যে খাটো সেও আল্লাহর সৃষ্টি, যে কালো, যে ফর্সা, সবার প্রতি সবাই স্বতন্ত্র এবং এই স্বতন্ত্রতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নো হ্যারাসমেন্ট, কাউকে কোনো হ্যারেস করা যাবে না। ডিসক্রিমিনেশন, কাউকে ছোট করা যাবে না। হ্যাঁ, মানুষের, হ্যাঁ, ডিসি সাহেবের ছেলেও পড়তে পারে, আবার দেখা গেল গরিবের ছেলেও পড়তে পারে, দুইটাই আমার কাছে সমান। হ্যাঁ, দুইজন লার্নারই আমার কাছে সমান, সমান গুরুত্বপূর্ণ। পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, ভেরি ইম্পর্টেন্ট লাইফের জন্য। কিউরিয়াস, কার্টিসিয়াস বিহেভিয়ার, হ্যাঁ, ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্টাইল, লিসেন টু ইচ আদার, প্রত্যেকের কথা আমাদের শুনতে হবে। ডোন্ট স্পিক, হ্যাঁ, যখন অন্যের কথা আমরা শুনবো তখন আমরা কোনো কথা বলবো না। আর পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে হবে। মনে করেন কেউ যদি কথা বলতে চায়, কেউ কাজ করতে চায়, তার মধ্যে আমরা ডিসরাপ্ট করব না। হ্যাঁ, এগুলো আমরা জানি নর্মাল ম্যানার, কিন্তু তারপর অনেক সময় আমরা মানে বাস্তব ক্ষেত্রে আমাদের খেয়াল থাকে না। তো সুতরাং এগুলো ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আমাদের ক্যারেক্টারটাকে আরো সুন্দর করতে পারি, সাবলীল, সুগঠিত করতে পারি। এখান থেকে আমরা 4-5টা লিখতে পারলেও আমাদের আল্লাহর রহমতে আমাদের পারপাস ফুলফিল হবে। এখন হচ্ছে আনএক্সেপ্টেবল বিহেভিয়ারের মধ্যে কি বলছে? অ্যাগ্রেসিভ, আপনি আক্রমণাত্মক, অ্যাবিউসিভ বিহেভিয়ার, শাউটিং এ পার্সোনাল, কারোর সাথে চিল্লাচিল্লি করলেন, পার্সোনাল ইনসল্ট, কাউকে অপমান করলেন, ইনসল্টিং সামন, কাউকে যাচ্ছে তাই বলে অপমান করলেন, তোর মাথার মধ্যে গোবর, তোর দিয়ে কোনো কাম হবে না, তুই জীবনে কিছু করতে পারবি না। আনওয়ান্টেড ফিজিক্যাল কন্ট্যাক্ট, আমরা এটা সবাই বুঝি, অপ্রত্যাশিত, আপনার দরকার নাই কারো, বিশেষ করে ফিমেলদেরকে টাচ করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। আপনি তো তার ফিজিক্যালি টাচ করার দরকার নেই পড়ানোর ক্ষেত্রে, হ্যাঁ। তো ডিসক্রিমিনেশন অর হ্যারাসমেন্ট, কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না, হ্যাঁ, হ্যারাসমেন্ট করা যায় না। অফেন্সিভ কমেন্টস, এমন কোনো বাজে কমেন্টস করা যাবে না, বা জোক, গল্প বলা যাবে না, বডি ল্যাঙ্গুয়েজ শো করা যাবে না, যেটা ছাত্রছাত্রীরা বা ক্যান্ডিডেটরা বিব্রত হয় বা যেটা শোভন নয়। অফেন্সিভ ম্যাটেরিয়ালস, এমন কোনো বস্তু বা ছবি দেখানো যাবে না অশ্লীল। আর নন কোঅপারেটিভ অ্যাট ওয়ার্ক, আপনি সহযোগিতামূলক অ্যাটিটিউড দেখাইতে হবে। আপনি তাদেরকে ফেল করিয়ে দেবেন, তাদেরকে সাহায্য করবেন না, এইরকম অ্যাটিটিউড শো করা যাবে না। আনরিজনেবল ক্রিটিসিজম, এমন কোনো সমালোচনা করা যাবে না যেটা আসলে রিজনেবল না, যেটা আসলে মানা যায় না, সেই ক্রিটিসিজম আপনি করতে পারবেন না। আবার দ্য মোর সিরিয়াস বিহেভিয়ার সাচ অ্যাজ থ্রেট or harassment you should, হ্যাঁ, বলছে কি অ্যাক্ট, যখন এরকম আমরা যখন মানে সিরিয়াস কোনো আলোচনা, মানে বিহেভিয়ারের মধ্যে থ্রেট অথবা হ্যারাসমেন্টে পড়বো, তখন আমাদের কি করা উচিত? আমাদের শান্ত থাকা উচিত এবং কোয়াইট, নীরব, কুইক, কাম অ্যান্ড কুইকলি, হ্যাঁ, বলছে অ্যাক্ট কাম অ্যান্ড কুইকলি, আমরা শান্তভাবে এবং কিন্তু দ্রুত করা উচিত। আর আস্ক দ্য লার্নার টু স্টপ দ্য বিহেভিয়ার, এক্সপ্লেইন হোয়াই, আমরা লার্নারকে বলবো যে কেন তুমি মানে এই ধরনের বিহেভিয়ার বন্ধ করো, এবং জানতে চাবো যে কেন তুমি এই ধরনের বিহেভ করলা, হ্যাঁ, ওর সাথে তুমি এরকম খারাপ বিহেভ কেন করলা। তারপর হচ্ছে কি, গাইডলাইন শুড বি এক্সপ্লেইন দ্য লার্নার, আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনের, বলেন স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বা যে কোনো পলিটেকনিক বলেন, তার কিছু গাইডলাইন আছে আচরণগত, তাই না? সেই আচরণগত গাইডলাইন গুলা তাকে শেয়ার করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, যেটা আমাদের প্রতিষ্ঠানের সাথে যায় না, আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে তুমি এগুলো যায় না। প্রথমে আমরা মানে অ্যাক্ট কাম অ্যান্ড কুইকলি, হ্যাঁ, আমরা শান্তভাবে কিন্তু খুব দ্রুততার সাথে এটা অ্যাক্ট মানে করব, টেক কেয়ার করবো জিনিসটা। দ্বিতীয় লার্নারকে এই মানে বলবো এটা ধরনের বিহেভিয়ার বন্ধ করার জন্য, এবং এক্সপ্লেইন করব মানে কেন এই ধরনের বিহেভিয়ার করতেছে সেটি এক্সপ্লেইন করবে।
এক্সপ্লেন করার আমরাও চেষ্টা করব এবং তার কাছ থেকে এক্সপ্লেনেশনটা নেব। আর হচ্ছে গাইডলাইন শুড বি এক্সপ্লেইন টু দ্য লার্নার, এবং যে গাইডলাইন আছে সেটা লার্নারকে আমরা এক্সপ্লেন করে শোনাবো। এখন বলছে যে নেগোসিয়েট এ লার্নার অ্যান্ড টিচার ট্রেনার এগ্রিমেন্ট। এখন কোনটা আপনি নেগোসিয়েশন করতে পারবে? একটা ল্যাঙ্গুয়েজ ভুল বলে ফেলছে, সেটা আপনি নেগোসিয়েশন, টাইম ফর ব্রেকস, হ্যাঁ, সেইটা পারবেন, কনসালটেশন, এগুলো আপনি নেগোসিয়েশন। কিন্তু যে জিনিসগুলার কোনো ধরনের নেগোসিয়েশন নাই, মানে কনসিডার করা যায় না, হ্যাঁ, যেমন স্মোকিং ইন দ্য লার্নিং, সে ক্লাসরুমে যদি সিগারেট খায় বা করিডোরের মধ্যে বা টেরিটরির মধ্যে লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে যদি স্মোকিং করে, এটা তো মানা যায় না, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, হ্যাঁ, এইগুলো। গ্রাউন্ড রুলস হচ্ছে কি, প্রত্যেকটা জায়গায় কিছু গ্রাউন্ড রুলস থাকে। যেমন আমরা যখন কোনো ক্লাস থাকি, সেখানে থাকে যে 9টার মধ্যে আমাদের আসতে হবে, বা আমাদের ছুটি নিতে পারবো না, তারপর হচ্ছে মোবাইল ফোন ইউজ করা যাবে না, আমাদের দেখা গেল যে ড্রেস কোড মেনটেন করে চলতে হবে, হ্যাঁ, লিসেন অ্যাক্টিভলি অ্যান্ড অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত, এবং টিচার যখন কথা বলবে বা ট্রেনার, তখন আমাদের কথা বলা যাবে না, হ্যাঁ, এবং কেউ যদি কথা বলে আমরা মনোযোগ দিয়ে শুনবো, তাকে ইন্টারাপ্ট করব না, কনসিডার নিড অফ আদার, অন্যের প্রয়োজনটাকে আমরা গুরুত্ব দিব, চ্যালেঞ্জ অন অ্যানাদার বাট নট, বাট আমরা একজনকে চ্যালেঞ্জ করলাম যে আমি তোমার চাইতে ভালো করবো, বা আমি এটা মানে করে দেখাবো তোমার চাইতে, কিন্তু সেটা রেসপেক্টফুলি, সম্মানের সহিত। আপনি কাউকে অসম্মান করতে পারেন না, হ্যাঁ, একজন সম্মানিত ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে একজনকে অন্যকে অসম্মান করবে না। পার্টিসিপেট ইন দ্য লার্নিং প্রসেস, হ্যাঁ, লার্নিং প্রসেসে পার্টিসিপেট করা, এগুলো সব গ্রাউন্ড রুলস। এটা আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা জায়গায় গ্রাউন্ড রুলটা নিজেদের মতো করে কম বেশি করে, হ্যাঁ, যে আমরা কতটুকু কনসিডার করব বা কোন জিনিসটার জন্য কে কি করব। যেমন আপনি 3 দিন যদি না আসে, দেখা গেল তার একদিনের স্যালারি আপনার অফিসে, এটা আপনার গ্রাউন্ড রুল হইতে পারে, হ্যাঁ। আমাদের আজকে যে সিবিএলএমটা আমরা পুরোটা শেষ করতে পারিনি, আমরা সেই জন্য আমরা প্রথম 70 মিনিটকে একটা পার্ট 1 হিসেবে কাউন্ট করতেছি, এবং বাকি যে অংশটুকু বাকি আছে সেগুলোকে পার্ট 2-তে আমরা আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। আপনারা যদি, আশা করি, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, তাহলে সিভিএলএম যে 9 সেই সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে এই কষ্টগুলোকে কবুল এবং মঞ্জুর করুক এবং সফলতা দান করুক। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার দেন, তাহলে হচ্ছে যে মানুষগুলো আসলে টিবেটকে পছন্দ করে, ভালোবাসে, ধারণ করে, সেই মানুষগুলোর কাছে আমাদের এই উম, যে ভিডিওটা এবং আমাদের যে এই যে লেকচারটা, সেটা পৌঁছে যাবে, মানুষ অনেক উপকৃত হবে। আল্লাহ আপনাদের এই কর্মকাণ্ডকে সদকা জারি এবং আমাদের এই কর্মকাণ্ডকে সদকা জারি হিসেবে কবুল করুক। আল্লাহ আপনাদের সমস্ত সাইয়াদগুলোকে হাসানাত দ্বারা পূর্ণ করে দেখ। আমাদের এই কর্মকাণ্ডটি আমরা দুইজনে মিলে সম্পন্ন করেছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম, এবং সঙ্গে ছিলেন রাজিয়া খান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক।